ওকে। আসসালামু আলাইকুম, সকল সিসিসিএনদেরকে স্বাগতম। প্রতিদিনকার মতো আমরা আজকেও হাজির হয়েছি আমাদের এই ফেসবুক আড্ডাতে। আজকে আমাদের সাথে আছে আমাদের 96 ব্যাচের 5 জন বড় ভাই, যাদের সাথে আমরা এখন সিসিএনরা দেশ থেকে দেশের বাইরে চলে গিয়েছি। আমরা এতদিন দেশের সবার সাথে আড্ডা দিয়েছি, আজকে আমরা দেশের বাইরে আড্ডা দিব, দেশের বাইরে বড় ভাইদের সাথে একটু আড্ডা দিব। তো বড় ভাইদের সাথে ব্যাপারটা নিয়ে আমি একটু সংক্ষেপে ওনাদের নামগুলো বলবো, পরবর্তীতে ওনারা ওনাদের পরিচয়টা একটু ডিটেলস ভাবে দিবে আর কি। আমাদের সাথে আজকে জয়েন করেছে বাহার ভাই লন্ডন থেকে, আমাদের সাথে জয়েন করেছে মুয়াজ ভাই কানাডা থেকে, আমাদের সাথে জয়েন করেছে বিপু ভাই ইউএসএ থেকে, ইমাম ভাই জয়েন করেছে বাহরাইন থেকে এবং রাজন ভাই জয়েন করেছে ফিনল্যান্ড থেকে। সবাইকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম ভাইয়েরা। ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে মানে সবাই এত খারাপ সময়ের ভিতরে সবাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে, আর আমাদের প্রোগ্রামে আপনাকে স্বাগতম। আচ্ছা, আমরা মোটামুটি সবার কাছে একটু চলে যাব যে আপনাদের সংক্ষেপে একটু পরিচিতি পর্বটা আমরা সারবো। পরিচিতি পর্বের মধ্যে আমাদের থাকবে হচ্ছে আপনাদের নিজস্ব পরিচিতি, যেহেতু আমরা কলোনিতে ছিলাম সিসিসিয়ান সব, মানে বাবার নাম বললে অনেকে হয়তো চিনতে আরো সুবিধা হবে যদি, তারপরে বাবার ফ্যামিলি আর ফ্যামিলি বড় ভাই বড় বোন যদি কেউ থেকে থাকে সেই ব্যাপারটা নিয়ে বলবো, আর বর্তমানে কোথায় আছে কি করছে এই ব্যাপারটা নিয়ে আমরা একটা পরিচয় পর্বটা শুরু করবো। প্রথমে বাহার ভাই। আসসালামু আলাইকুম, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমি কাজী মহিউদ্দিন বাহার, 96 ব্যাচের সিসিতে ছিলাম। আমার বাবা মোহাম্মদ নুর নবী। আমরা সিআইবি কলোনির 2 নম্বর বাসায় থাকতাম। আমরা 4 ভাই বোনই সিসিতে পড়াশোনা করেছি। আমার সাথে আমার সেম ব্যাচে ছিল কাজী জসিমউদ্দিন আমার ভাই। আমার বোন ছিল পারভিন, উনি ছিল 95 ব্যাচের। আমার ছোট বোন ছিল আমি এবং আমার ভাই 96 থেকে পাস করেছি। আফটার 96 আমি আমার পড়াশোনা মহসিন কলেজ থেকে করলাম। মহসিন কলেজ থেকে এরপরে চিটাগং ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করে 2008 আমি লন্ডন আসলাম এমবিএ করতে। এমবিএ করার পর আসলে আমি মার্কেটিং এমবিএ করার পর এখানে একটা অস্ট্রেলিয়ান কোম্পানিতে এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানিতে আছি আজকে। আর ব্যক্তি জীবনে আমি আমার একটা ছেলে আছে। এই ওকে, ধন্যবাদ। এরপর মুয়াজ ভাই। আসসালামু আলাইকুম। আমি মুয়াজ ফখরুল ইসলাম মুয়াজ, 96 ব্যাচ। বাবা একেএম মোশাররফ হোসেন, কেমিস্ট। আমাদের বাসাটা ছিল সিআইবির মাঠের উত্তর পূর্ব পাশে, এই যে এসাক কাকাদের বাসা তার পাশেরটাই আমাদের ছিল। আমরা 6 ভাই বোন। আমরা সবাই সিসিসিএন। বড় ভাই হচ্ছে সাইফুল ইসলাম পলাশ, ও ছিল 88 ব্যাচ। তারপর বড় বোন রাশেদাতুল আবেদা, ও ছিল 92 ব্যাচ। এরপরে ওরা দুজনে এখন ঢাকায় আছে। এরপর বুলবুল বুলবুল হচ্ছে 93 ব্যাচের, ও আছে নিউ ইয়র্কে। তারপর হচ্ছে আমার ছোট বোন সায়দা, ও আছে ওকলাহামাতে, ও 95 ব্যাচে। এরপর আমি 96। আর আমাদের ছোট ভাই কাউসার, ও হচ্ছে ওর ব্যাচটা বোধ হয় 2003-04 এরকম হবে। কারণ ও হচ্ছে ক্লাস 6-এ থাকা অবস্থায় আমরা ঢাকা চলে আসি, তো ব্যাচটা এরকমই হবে 2004 অথবা 5। আমি সিসি থেকেই ক্লাস 1-3 পর্যন্ত করেছি ডিডিটি কারখানা, যে স্কুলটা ছিল। এরপরে ক্লাস 4 থেকে এসএসসি শেষ করেছি আমি সিসিসিতে। এরপরে ঢাকা কলেজ থেকে ইন্টার করলাম, দেন জাহাঙ্গীরনগরে অনার্স মাস্টার্স করেছি ইকোনমিক্সে। এরপরে দেশে কিছুদিন জব করেছি, তারপর লন্ডন এসেছি, লন্ডন থেকে এমবিএ করে এখন কানাডাতে সেটেলড, কানাডা মন্ট্রিয়ালে। এই। ওকে, ধন্যবাদ মুয়াজ ভাই। বিপু ভাইয়ের কাছে আসবো। বিপু ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রফিকুদ্দিন আহমেদ বিপু, সবাই আমাকে বিপু চেনে অ্যাকচুয়ালি। আমি 96 ব্যাচ। আমার বাবার নাম রিয়াজউদ্দিন আহমেদ। আমার বড় ভাই শফিউদ্দিন আহমেদ, উনি 87 ব্যাচ। আমার বোন জুলফা খাতুন, উনিও 87 ব্যাচ। আমার মেজো ভাই উনি আছে সাইফুদ্দিন আহমেদ রুবেল, অনেকে আওয়াল নামেও চেনে, উনিও ছিল 91 ব্যাচে। আর আমার ইমিডিয়েট বড় শামসুদ্দিন আহমেদ, সে ছিল 95 ব্যাচে। আর আমি 96 ব্যাচে। আমি স্কুল তো অবশ্যই সিসি থেকে, এরপর
ইন্টার ছিল আমার নিজামপুর কলেজ, এরপর বিকম ছিল আমার ধনিয়া কলেজে। এখন আমি ইউএসএ তে আছি সবার সাথে। আমি ব্যক্তি জীবনে হলো এক ছেলে এক মেয়ে আমার, এই আর কি। ওকে, ধন্যবাদ বিভু ভাই। ইমাম ভাইয়ের কাছে আসবে। ইমাম ভাই, আসসালামু আলাইকুম, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমার নাম ইমাম হোসেন, বাবার নাম লোকমান হোসেন। আমি 96 বেসের। আমরা 4 ভাই বোন। বোন মারা গেছে, আমরা 3 ভাই এখন। এসএসসি পাস করার পরে নিজামপুর কলেজ থেকে ইন্টারমিডিয়েট ডিগ্রি কমপ্লিট করার পরে এরপরে এসে বাহরাইন চলে এসেছি। এখনো এখানে আছি, ওইভাবেই আছি। আমরা 4 ভাই, সবাই সিসিডি ছাত্র। ব্যাস এটাই। ওকে, রাজন ভাই। ওকে, আমি রাজন, সবাই আমার ডাক নামটা রাজন। যাই হোক, আমার নাম পুরো নামটা হচ্ছে কৌশিক দে, বাবার নাম হচ্ছে দুলাল চন্দ্র দে, আর আমার বড় বোন নিতু দে। সে ছিল 94 ব্যাচের, আর 92 ইয়াস। আর কলোনিতে আমরা 86 থেকে 96 পর্যন্ত ছিলাম, অ্যারাউন্ড 10 ইয়ার্স। বাট এরপরে আমরা চলে আসলাম এসএসসির পর চিটাগং, কারণ আমার চিটাগং কলেজে ভর্তি হওয়ার পারপাসে আমাদের মুভ করা চিটাগং কলোনি থেকে। এরপর চিটাগং থেকে চলে আসলাম পরে 98-এ আবার ঢাকায়। আমার ব্যাচেলরটা ছিল ঢাকাতে। এরপর চলে আসলাম সুইডেনে 2006। অ্যান্ড আমার লাইফটা ছিল মানে চিটাগং কলোনির পর মানে ট্রাভেলিং এর উপর, মানে মুভমেন্টের উপর, কোনো জায়গায় স্থির ছিলাম না কখনো। এরপরে চলে আসলাম সুইডেনে আমার 7 বছর কাটানোর পর এখন লাস্ট অ্যারাইভেল ছিল আমার ফিনল্যান্ডে। এখন পর্যন্ত এখানে আছি। আমি এখন একটা প্রাইভেট, জনি সরি নয়েজ হচ্ছে একটু। ওকে, প্লিজ কন্টিনিউ করেন। আমি এখন একটা প্রাইভেট কোম্পানিতে আছি প্রায় 5 বছর ধরে, এখন পর্যন্ত এখানে আছি। আর সবাইকে একটা কথা বলবো যে এই প্যান্ডেমিকের সিচুয়েশনে আমি জানি না আপনারা সবাই কেমন আছেন। আমরা এখানে তেমন একটা ভালো নেই। সবসময় হয়তো অনেক রিস্ক নিয়েও হলো যেতে হচ্ছে জবে। আর বাংলাদেশে যারা আছেন তাদের জন্য একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা অ্যাটলিস্ট গভর্নমেন্ট যা বলছে বা হেলথ অ্যাসোসিয়েশন যা বলছে সবকিছু আপনারা ফলো করার চেষ্টা করেন। এবং এমন যেটা কিনা যদি এই ডেড কেসটা কমার নেই, বাট মানে স্প্রেড হইতে থাকে বাংলাদেশের সিচুয়েশন এক পর্যায়ে, এটা কিনা অনেক 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 বড় আকারে ধারণ করবে। ওকে, হ্যাঁ জনি, তোমার জন্য এখন। হ্যালো জনি, জি ধন্যবাদ। কানেক্টেড। তো আমরা আমাদের আজকে মোটামুটি সব সময়ের মতোই তো সময় 1 ঘন্টা থাকে, কিন্তু আজকে যেহেতু আপনারা অনেকজন, তো আমরা বেশি মানে অন্যদিকে না যে মূল কথায় চলে আসি আর কি। আমরা বেসিক্যালি এখানে বসেছি আমাদের স্কুল বা কলোনি সম্পর্কে মানে স্মৃতিচারণ করার জন্য আর কি। তো এই স্মৃতিচারণের গল্প স্কুল সম্পর্কে, টিচারদের সম্পর্কে, বন্ধু বান্ধবের সম্পর্কে, কলোনি সম্পর্কে আমরা এটা মানে স্মৃতিচারণ শুনবো আর কি। প্রথমে আবার বাহার কাছে আসবো। বাহার ভাই, আপনার কাছ থেকে একটু গল্প শুনি আমরা। আচ্ছা, ঠিক আছে। গল্পটা আসলে স্কুলে অনেক বছর তো কাটালাম, এর চেয়ে বেশি হচ্ছে আসলে কলোনিতে অনেক বছর থাকলাম একত্রে। অনেক স্মৃতি আছে। স্কুলে অনেক স্যার আছে, যেমন খালেক স্যার, আসলে আল্লাহ শুনলাম উনি মারা গেছে, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করে। খালেক স্যার আছে, আলম স্যার আছে, নিজামি স্যার আছে, মাওলা স্যার আছে, দেন আমাদের কেরানি স্যার ছিল, দেন আমাদের হেড টিচার ছিল মমতাজউদ্দিন আহমেদ, ওনার কথাও মনে আছে। দেন আমাদের 2জন ইয়ে ছিল, অফিস সহকারী ছিল, নান্টু, দেন মনসুর ভাই, এদের কথাও মনে পড়ে। তো আসলে সবার সাথে কিছু না কিছু স্মৃতি আছে। বেসিক্যালি আমি যেহেতু খেলাধুলা করতাম, খালেক স্যার সাথে আমার স্মৃতি অনেক বেশি, ওনারও অনেক মনে পড়ে আসলে। নিজামি স্যারের আমার খুব মনে পড়ে।
খালেক স্যারের ধরে আমার এখন খেয়াল আছে মনে হয় ক্লাস 6-এ আমার শুরু আর কি। মোয়াজের খেয়াল আছে কিনা জানি না, আমরা মোরগ লড়াই খেলতাম। তো ফার্স্ট আমি মোরগ লড়াই তখন বিস্কুট খেলা হইতো, মার্বেল খেলা হইতো। তো মোরগ লড়াই আমি ফার্স্ট পুরস্কার পেলাম জীবনে প্রথমবারের মতো, সেটা হচ্ছে থার্ড হয়েছি মনে হয়। এরপরে মুভ অন রিয়েলি। এরপর আসলে স্কুলে যারা থানা পর্যায়ে জেলা পর্যায়ে খেললাম, আসলে অনেক বড় ভাইদের সাথে আমাদের কম্পিট করতে হয়েছে, কিন্তু এটা খুবই ভালো পরিবেশ ছিল। তো খালেক স্যারের অনেক কথা আমার মনে পড়ে, যেমন খালেক স্যার মাঝে মধ্যে বলতো গেড়ি রোগ মোট হয়ে গেছিনি ভাঙি যাবো। তারপরে উনি রেগে গেলে যেগুলি বলতো আর কি, বাট খুব ভালো মানুষ ছিল। এরপর আমরা যখন খেলতে যেতাম উনি বলতো এই ডিম দিয়ে ভাত খা, গরু মাংস খাইস না। তারপর স্যার আমার জিজ্ঞেস করলো একবার সীতাকুণ্ডে আমি খেলতে, স্যার বলছে বা তোর হাই জাম্প হয়ে গেছে? আমি বলছি, না স্যার এখনো হয় নাই। একটু দুপুরে গেছে, বন খা, এখন ভাত টাত খাইস না, খাইলে আর লাভ দিতে পারবি না। তারপর আসলে স্যার খুব মজার মানুষ ছিলেন। তারপর আমাদেরকে বলতো এই ছেলেরা সব তোরা টেম্পুতে যাবি, মেয়েরা ট্যাক্সিতে যাবে। তো স্যার কিন্তু এগুলি খুব মজার আর কি আসলে, স্যার যে বলতো। বাট আমার কিন্তু স্যারের কাছ থেকে যা শিখছি বা যা পেয়েছি ধীরে সুস্থে ইউনিভার্সিটিতে গিয়ে ওইগুলি আসলে অনেক কাজে দিয়েছে। যেমন ইউনিভার্সিটিতে আমি খেলাধুলা করতাম 2 বার। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন ছিলাম 2 বার। দেন আমি আন্ত বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় হাই জাম্পে গোল্ড মেডেল পেলাম। আমি মনে করি আসলে এগুলি সবই খালেক স্যারের অবদান ছিল, কারণ খালেক স্যারের বেস যেটা ক্রিয়েট করে গেছে বা আমরা, সেটা আসলে ভুলার নয়। এগেন ধরো নিজামী স্যার, এখন নিজামী স্যারের কথায় আসি। নিজামী স্যারের ভয় পেতাম, উনি আমাদেরকে পছন্দ করতো, কিন্তু একটা জিনিস আমরা সবসময় করতাম, নিজামী স্যারের বাসায় আমরা ঈদের সময় যেতাম। যদি একটু দূরে ছিল নিজামী স্যারের বাসায়, তো বাসায় গেলে দেখা যেত স্যার টোটালি ডিফারেন্ট, স্কুলে একরকম, টোটালি ডিফারেন্ট। ভালো খাবার দাবার হতো স্যারের বাসায়, স্যারের ছেলেদের সাথে পরিচয় করা দিত, ওনার ওয়াইফের সাথে পরিচয় করা দিত। এই জিনিসগুলো খুবই ডিফারেন্ট। আরেকটা ব্যাপার বলা যায়, যেমন খুব ফান আর কি আসলে, আমরা সবাই তো শালম হুজুরের কথা জানি। ওনার একটা বাসায় একটা ইনসিডেন্ট হইলো বাইরে থাকা অবস্থাতে, এরপর উনি সিএবি কলোনিতে চলে আসলো। তো আমার এখনো খেয়াল আছে সিএবি কলোনিতে আসার পরে উনি মিলিদের বাসায় বা মিলিদের পাশের বাসায় থাকতো, মজার খেয়াল আছে কিনা জানি না। তো আমি সোহেল আমরা সিএবির কিছু ছেলে মিলে রাতে মাঝে মধ্যে চুরি করতাম, ডাব ডাব নিতে যেতাম। তো একবার আমি গেছি, আমরা বেশ কিছু ছেলেপেলে মিলে গেছি। সোহেল গিয়ে স্যারের ডোরটা বাইর থেকে লক করে দিছিল। তা জনি, তোমার কথা শোনা যাচ্ছে না? তো সোহেল গিয়ে লক করে দিলে, আমি উপরে গিয়ে ডাব পারলাম। আমরা বেশ কিছু মানুষজন ছিলাম, কিন্তু বাই মিস্টেক আমরা ভুলে গেছি যে আসলে স্যারের দরজা, হুজুর স্যারের দরজা তখনও বন্ধ। সকালবেলা এটা নিয়ে অনেক কিওয়াজ হয়ে গেল যে কি হলো, ছেলে পেলে বেয়াদবি গেলে। এগুলি খুব আসলে মজার ঘটনা। আরেকটা কথা না বলেই নয়, ধরো আজকে রমজান মাস, রমজান মাসে আমরা সবাই অনেক মজা করতাম, স্পেশালি সিএবি মাঠে। আসরের নামাজের পর আমরা সবাই এসে ভলিবল খেলতাম। মোটামুটি পুরো কলোনি সবাই আসতো এখানে, যেটা ছিল খুবই, এখন আমার খুব মনে পড়ে। ভলিবল খেলতাম, দেন সবাই মিলে আবার মাঝে মধ্যে রমজান ইফতারও করতাম মাঠে। আহ, আর রমজান মাসের তারাবি অবশ্যই এটা কখনো ভুলার নয়। আমরা আসলে, আমি ব্যক্তিগতভাবে সিএবিতে যারা থাকতাম সবাই আসলে ভিতরে একটা ছোট মসজিদ ছিল ফ্যাক্টরির ভিতরে, আমরা ওইখানে যেতাম নামাজ পড়তে। তো নামাজ পড়ার আগে মাগরিবের নামাজ পড়ে আমরা চলে যেতাম বাইরে, কেউ চা খাবে, ফিন্নি খাবে, এসে আবার দৌড়াদৌড়ি করে নামাজ পড়া। কেউ ফুল নামাজ পড়তো তারাবি, কেউ ফুল পড়তো না, হাফ পড়তো। তো বাইরে এসে ব্যাডমিন্টন খেলা। এই লাইফ আসলে অন্য কোথাও আর কখনো পাবো কিনা, পাওয়া তো সম্ভাবনাই নাই। বাট ধরো এগুলি মেমোরিয়েবল ডে আর কি, আসলে ভুলার নাই। আলম স্যার তো আসলে আলম স্যারের ভয় পেতাম। উনি বেশ খুবই ভালো, মানে আচ্ছা, একটু মনে শিক্ষক হয় হিসেবে আসলে। প্রবলেম করছে। কথা শোনা যাচ্ছে? আমি আমি শুনতেছি, মাঝে মাঝে কেটে গেছে। হ্যাঁ, বলেন। আলম স্যার তো আসলে বলা যায় অনেক বছর ওনারে দেখেছি। আলম স্যার, নিজামী স্যার, আনোয়ার স্যার, মমিন স্যার, অনেক কথাই বলা যাবে। আমি এখানে শেষ করতেছি, অন্যরাও বলো কিছু। ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে। বাহার ভাই, ধন্যবাদ। মজ ভাই। হ্যাঁ, ধন্যবাদ।
ধন্যবাদ জনি। বাহার আসলে খেলা দিয়ে শুরু করেছে। আমিও আমারও হঠাৎ মনে পড়ে গেল যে বাহার সেই ভাই, জি মোরগ জি লড়াই থেকে শুরু করে এরপরে আমি আর বাহার তখন একটা খেলা ছিল, সেটা হচ্ছে ৩ পায়ে দৌড়। আমি জানি না তোমরা কেউ সেটা না না, আমরা পাইনি, আমরা মনে আছে পাইনি তিন কিনা। পায়ে দৌড়। তো ৩ পায়ে দৌড় ছিল আমাদের সময়। সেক্ষেত্রে আমরা অ্যাটেন্ড করেছিলাম একজন, আমি আর বাহার ছিল। এটা সিস্টেমটা হচ্ছে ২ জন থাকবে। ২ জনের ধরো আমার আচ্ছা ডান পা আর আরেকজনের বাঁ পাটা বাঁধা থাকবে। আর বাকি ২ পা দিয়ে একটা ছন্দে ছন্দে দৌড়াতে হবে। তো এরপরে আমি আর বাহার এরকম অ্যাটেন্ড করেছিলাম ৩ পায়ে দৌড়ে। তো সবাই তো গামছা দিয়ে বেঁধেছে ২ জনের পাটা। আর তখন আমি আর বাহার তো ভুলে গেলাম, আরে গামছা তো আনলাম না আমরা। তখন আমরা কি করলাম, মোজা দিয়ে পাটা বেঁধে নিলাম। পা মোজা দিয়ে বেঁধে দৌড় শুরু করলাম। পরে মাঝখানে গিয়ে আমরা আস্তে পড়ে গেলাম আরকি। তো শেষ করতে পারিনি। জি তো তখন খুব হাসাহাসি করলাম যে হ্যাঁ, আসলে আমাদের এটা উচিত হয়নি। আরেকটা ছিল ব্যাং লাফ। ব্যাং লাফটা কি হয়তো এখনো আছে। ব্যাং লাফ একটা খেলা ছিল। হ্যাঁ, ওটা ব্যাঙ্গালোর আছে তো। অ্যানুয়াল হ্যাঁ স্পোর্টস এর সময় ছিল। আ ব্যাং লাফ ছিল। তারপর হচ্ছে আ আর আরেকটা জিনিস ছিল, এটা স্পোর্টস এ ছিল না। দাড়িয়াবান্ধা আমরা সিসিসির মাঠে খেলতাম। সিআইবি এর মাঠে খেলতাম। ১ম দিকে দাড়িয়াবান্ধা, হুম, হুম। এরপরে হচ্ছে আ মাথাটা নিচে দিয়ে পাটা উপরে দিয়ে কে কতক্ষণ থাকতে পারে। আ ওটা ছিল। এরপর আমরা তো ফুটবল তো সবসময় খেলতাম। মাঝে, মাঝে ভোর রাতে উঠেও ফুটবল খেলতাম। কাশেম ভাই ছিল আমাদের 93 ব্যাচের। উনি মোটামুটি সবাইকে জাগিয়ে দিত। উনার বাসায় বলটা ছিল। সবাই ভোর রাতে উঠে ফুটবল খেলতাম। এরপরে ক্রিকেট খেলতাম। আর স্কুলের একটা কথা মনে পড়ে, যেমন খুশি তেমন সাজাটা খুব মনে পড়ে। অনেকে আ অনেক কিছু সাজতো। তো আমি একবার সেজেছিলাম, ম্যাকগাইভার সেজেছিলাম। কারণ তখন ওই ম্যাকগাইভার চলতো টিভিতে। তো ওখান থেকে আমার খুব মাথায় জনপ্রিয় ছিল, হ্যাঁ? কি মানে ছিল? খুব জনপ্রিয় ছিল ম্যাকগাইভারটা ওই সময় আর কি। হ্যাঁ, ম্যাকগাইভারটা খুব জনপ্রিয় ছিল। বুধবার রাতে বোধহয় প্রতি রাতে দিত। তো আমি ওই যেমন খুশি তেমন সাজাতে ম্যাকগাইভার সেজেছিলাম। ম্যাকগাইভারের মতো একটা শার্ট পরে, পেছনে ম্যাকগাইভারের ছবি, জিন্সের প্যান্ট, কিডস, চোখে একটা সানগ্লাস দিয়ে এরকম যাচ্ছি। হ্যাঁ? তো আ একটা বারুদ নিয়ে গিয়েছিলাম যাতে একটা বোম-টোম কিছু ফুটানো যায়। তো বারুদগুলো ছিল হচ্ছে এই একটা আচ্ছা কালারফুল কিছু কাগজ ছিল। ওই কাগজ দিয়ে আ পাওয়া যেত আরকি। ৳১ বা ৫০ পয়সা করে পাওয়া যেত। তো ওগুলো একটা কিনে একটা বারুদও নিয়েছিলাম যাতে ওটা একটা ম্যাচের পাশে দিয়ে যে ইয়া ছিল ওগুলো দিয়ে জ্বালিয়ে দিয়ে বারুদটা ধুম করে ফুটে উঠতো। তো ব্যাগের ভেতর ওটা নিয়ে গিয়েছিলাম। তো ওখানে এরকম কারুকার্য করে সবকিছু আ আ শুরু করব, কিন্তু ফরচুনেটলি বা আনফরচুনেটলি সেই বোমটা ফুটেনি। বারুদটা বোধহয় ড্যাম ছিল। তো ফুটেনি। আমি তো লাফ দিয়ে পুরা। তো আ মাঝে, মাঝে এখনো রাজনে বলে ওই কথাটা যে, "হ্যাঁ, তোর তো বোম ফুটে নাই।" তো ফুটলে অবশ্য প্রবলেমই ছিল। কারণ পাশে যেটা ছিল, পাশে ছিল হচ্ছে একজন রাজনীতিবিদ সেজেছিল। আমার ঠিক মনে নাই, সম্ভবত আ কালু ভাইয়ের আলু এই টাইপের কিছু একটা। তো উনার অনেকগুলো টার্গেট ছিল। ওখানে বসে তো বোমটা ফুটলে হয়তো ওটা ইফেক্ট করত। আ আরেকবার সেজেছিলাম হলো হাতি সেজেছিলাম। আমি, বাহার, রাশেদ ছিল, রাশেদ মারা গিয়েছে। জসিম, আমজাদ। বোমের কি কোনো ট্রায়াল দেন নাই আগে? না, বোমের ট্রায়াল দেওয়ার কোনো অপশন ছিল না। কারণ তুমি যদি ৫ টা বোম কিনে আনো, হয়তো ৪ টা ফুটবে, একটা ড্যাম থাকবে। তো আনফরচুনেটলি আমার ওই আচ্ছা আচ্ছা ড্যামটাই পড়েছিল তখন। তো আ আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ তো আমি কিছু হইনি আসলে ওটাতে। আ কিন্তু বোধহয় ফার্স্ট হয়েছিল তখন হতো আমাদের টিচাররা মুক্তিযুদ্ধ ভিত্তিক যারা সাজতো যেমন খুশি তাদেরকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ওরকম করতো। যেমন বীরাঙ্গনা কিংবা সংসপ্তক, মানে মূর্তি মাটি দিয়ে সারা শরীরে মেখে এরকম দাঁড়িয়ে থাকতো হুম, হুম, একটু উঁচু করে। তো ওরা সাধারণত ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতো। তো আবার ভিক্ষুক সাজতো অনেকে। তাদের অবশ্য লাভ ছিল ভিক্ষুক। কারণ যে ফার্স্ট হতো তার হয়তো ভাগ্যে জুটতো একটা বাটি ৳৩০ বা ৳২৫ দামের। কিন্তু যে ভিক্ষুক তার দেখা গেল যে ইনকাম প্রচুর, ৳৫০, ৳৬০ এরকম চলে আসতো। তো একটা পর্যায়ে পরবর্তীতে ভিক্ষুক সাজাটা বন্ধ করে দিল। আ যে এটা খুব এম্বারাসিং। কারণ ওখানে আ এমডি, জিএম উনারা থাকতো, তো উনাদের কাছে গিয়ে করতো। তো ওটা বন্ধ করে দিল। তো এই ছিল খেলার ঘটনা। আর কালচারালি আমাদের ব্যাচটা অনেক সাউন্ড ছিল। কারণ আমাদের ব্যাচে অনেকেই গান গাইতো। আর আমরা বিতর্ক করতাম, স্কাউটিং এ ছিলাম। বিতর্ক আসলে আমরা তো বেশ কয়েকবার থানা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়েও গিয়েছি। ওখানে রানার আপ হয়েছি। বাহার, তোর মনে আছে? আমি, তুই, আরেকজন ছিল হচ্ছে বোধহয় 97 ব্যাচের আ নাজমুল।
আমরা একবার থানা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে এরপরে জেলা পর্যায়ে গিয়ে রানার আপ হলাম। হুম। আবার আরেকবার গিয়েছিলাম তোর কেপিএম এ গিয়েছিলাম আমি, ওই মিলি ছিল আর আমি তুই মিলি রুমন ছিল। হ্যাঁ আমরা 4 জন, সাথে ছিল রেজিনা আপা আর বিলাস বিলাস স্যার। রবিলাস তো হ্যাঁ ওখানে কিছু ঘটনা আছে, ওগুলো আসলে বলতে চাচ্ছি না, খুব মজার ঘটনা ছিল। এটা বেশ ফানি ঘটনা আছে আসলে। যদি কিছু শেয়ার করতে পারেন, হ্যাঁ শেয়ার করছি। যদি শেয়ার করতে চান কিছু আমাদের কাছে শেয়ার করুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ শেয়ার করবো। না আসলে বিতর্কটা আমরা আমাদের ক্লাসে আমরা ভালো ছিলাম, কারণ ছিল টিচারদের কারণে। নিজামী স্যার বা খুরশিদ আপা ছিল, ওনারা ক্লাসেই আমাদের ক্লাসে যখন নিত না তখন ক্লাসটা তাড়াতাড়ি শেষ করে দিয়ে ওনারা বলতো যে একটা উপস্থিত একটা ইয়ে দিয়ে দিত, একটা আইটেম দিয়ে দিত যে এটার উপরে তোমরা বিতর্ক করো। তো ক্লাসে আমি পার্টিসিপেট করতাম, বাহার করতো, রোমন করতো, আর মেয়েদের থেকে ছিল মিলে বেশি করতো। মিলে খুব ভালো ছিল বিতর্কে, স্নেহ আহ করতো। এই তো, তো ওখান থেকে আসলে আমাদের বিতর্কটা ওই ওই একটা স্কিল ডেভেলপ করলো আর কি। ক্লাসে থেকে এইভাবে প্র্যাকটিস করতে করতে আমরা, স্কুলে ছিল প্রতি সপ্তাহে, তখন বৃহস্পতিবার বোধহয় বিতর্ক হতো। তো বৃহস্পতিবার আমরা এরকম বিতর্ক করতাম, এরপরে আমরা আস্তে আস্তে ওগুলো ডেভেলপ হয়। এরপর স্কাউটিং এরটা আমি একটু বলি, ঘটনাটা একটু বড় এটা, আচ্ছা একটু পরে বলবো, বাকিদের কথাটাও শুনে নিই আমরা, তারপর আমি ওই কথাগুলোতে আসবো। হ্যাঁ ওকে ওকে, আপনার মহাজ ভাইয়ের কাছে আমরা, ওকে মহাজ ভাই ধন্যবাদ। আমরা চলে যাব হচ্ছে বিভু ভাইয়ের কাছে। বিভু ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমরা আসলে ডিজিটাল যুগে আসে ভাই, আমরা লন্ডন থেকে কানাডা ঘুরে আসলাম, এখন আমেরিকাতে আছি ভাই। আচ্ছা ওকে। তো আসলে কলোনি স্মৃতি তো আমাদের বিশেষ করে আমার আর আমার ইমিডিয়েট বড় যে এর জন্মই আমরা ছিলাম কলোনিতে। তো জন্ম থেকে ইন্টার পর্যন্ত আমরা আচ্ছা ছিলাম একটু কলোনিতে। ইন্টারাপ্ট করি, একটু ইন্টারাপ্ট করি বিভু ভাই। আমাদের এখানে অনেক রকমের প্রচুর কমেন্ট আসতেছে। আমি জাস্ট কমেন্টগুলো ডিসপ্লেতে শো করবো, আপনারা সবাই কমেন্টগুলো একটু দেখিয়েন। যখন আপনারা কথা বলবেন মানে একটু করে কমেন্টগুলো থাকে আর কি। আমি কমেন্টগুলো সব ডিসপ্লেতে দিচ্ছি, আপনাদের যে যেটা কমেন্টের ব্যাপার আছে সেটা আপনারা পরে যখন আবার বলবেন তখন এই কমেন্ট আনসারও দিয়ে দিন, একটু নোট করে নিন। ওকে ওকে থ্যাংক ইউ বিভু ভাই, বলেন। হ্যাঁ। তো যেটা ছিল অ্যাকচুয়ালি আমার তো একদম ওই যে যেটা বললাম জন্ম থেকে কলোনিতে। তো একদম ছোট থেকে কলোনিতে ছিলাম। আর আমি অ্যাকচুয়ালি ছিলাম ওই যে দুষ্টুমি প্লাস খেলা পাগল। ঠিক আছে। তো প্রচুর খেলাধুলা করতাম, বিশেষ করে একদম ছোট যখন ছিলাম। সাথে কম্বাইন আমাদের যে বিল্ডিং এর সাথে এখানে কয়েকজন ছিলাম, আমরা বাচ্চা ছিলাম বেশ, প্রায় 15-20 জন বাচ্চা ছিলাম। তো এরা খুব ভালো খেলাধুলা করতাম, যেমন ওই যে ছেলে মেয়ে কোনো ডিফারেন্ট ছিল না সেখানে। তোমার এই দাঁড়িয়াবান্ধা থেকে শুরু করে তারপরে টিলো স্পেস, তারপরে এই হাডুডু, তারপরে অ্যাপেন্টি বাইস্কোপ, এগুলো সবগুলো খেলা ছেলে মেয়ে একসাথে খেলতাম। যাই হোক, এরপরে তোমার আস্তে আস্তে স্কুলে গেলাম। তো স্কুলও যে ডিডিটি স্কুল থেকে শেষ করে আমরা ক্লাস 4 থেকে অ্যাকচুয়ালি সিসিসি স্কুলে আসছি। তো স্কুলে তো প্রচুর ভয় পাইতাম, হলো মেইনলি ছিল হলো নিজাম স্যার, এরপর হলো আলম স্যার, এরপর মাঝে কিছুদিন ছিল অবশ্য আমরা পাইছি হলো শাহ আলম স্যার একজন ছিল, উনি এসেছিল, উনাকেও প্রচুর ভয় পাইতাম। দাঁড়িয়ালা হ্যাঁ দাঁড়িয়ালা শাহ আলম স্যার, উনি প্রায় সময় সাদা শার্ট পরতো। অঙ্ক পড়াই তো মনে হয় স্যার না? হ্যাঁ অঙ্ক করাইতো, হ্যাঁ। অঙ্ক পরে হ্যাঁ, আমাদের আরেকটা টিচার পাঞ্জাবি আসছিল। পড়তো আর কি বেশি। হ্যাঁ এরপর আরেকটা টিচার আসছিল সেন স্যার, উনি কিছুদিন ছিল আমাদের সাথে আমরা কিছুদিন পাইছি আর কি। তো টিচারদের কথা তো মনে আছে অবশ্যই। তো বিশেষ করে মনে পড়ে, আমি অবশ্যই এটা করতাম, কম করতাম। মাঝে মাঝে আমাদের সাথে ছিল মিল্টন বাবু, এরা তোমার হলো পরীক্ষার সময় টয়লেটে বই রেখে আসতো। ঠিক আছে। তো পরীক্ষার মাঝখানে সে ওই টয়লেট ব্রেক যেটা নিত, নিয়ে বই দেখে আসতো। তো আলম স্যার তো ছিল মাশাল্লাহ অলরাউন্ডার, উনি তো আবার সবার কোনটা কে কি করে এটা ধরে ফেলতো। তো আলম স্যার যায় মাঝে মাঝে করতে গিয়ে বই সব সরাই ফেলতো। তো যখন এই টেকনিকটা আলম স্যার জেনে গেছে, তো এখন আর টয়লেটে কেউ বই রাখে না। তো বই রাখা হলো স্কুলের পাশে, তোমার ওই যে একটু জঙ্গল টাইপের ছিল, ওই জঙ্গলে বই রাখতো। হ্যাঁ হ্যাঁ তো যাই হোক, ব্রেক টাইমে তোমার ব্রেক নিছে, বাই দিস টাইম আবার বৃষ্টি হয়ে গেছে। তো বৃষ্টি হয়ে বই ভিজে গেছে। তো বই ভিজে যাওয়ার পরে এখন তার ওই যে পেজ উল্টে যে কোশ্চেন আসছে, এই কোশ্চেনের অ্যান্সারটা যে দেখবে সেটা আর দেখতে পাইতেছে না আর কি। এটা একটা বেশ ছিল মজার ঘটনাগুলা।
তারপরে তো ওগুলো ছিলই। এরপরে যেমন আস্তে আস্তে ওই যে গতকালকেই শুনতেছিলাম যে আসলে যখন আমরা একটু বড় হইতেছিলাম, দ্যাট মিনস 8 9 বা 10 যখন পরীক্ষার্থী ছিলাম, ওই টাইপে তখন আবার হলো স্যারদের সাথে আস্তে আস্তে সবাই ক্লোজ হয়ে গেছি আর কি। বিশেষ করে ফাইনাল লাস্টে একদম আলম স্যারের সাথে এত ক্লোজ ছিলাম আমরা। ওই বাহার যেটা বলছিল তোমার এই ঈদের সময় স্যারের বাসায় যাওয়া, ইভেন ঈদ ছাড়াও আমরা স্যারের বাসায় গিয়েছি মাঝে মাঝে। বাট স্যারের যে আন্তরিকতা, ঠিক আছে। আর তখন চিন্তা করতাম স্যার এত দূর থেকে আসে, অন টাইমে কিভাবে আসে। স্যারের যে এই চলাফেরা তোমরা সবাই খেয়াল করছো কিনা জানি না, বিশেষ করে উনার শার্ট হুম প্যান্ট গুলো সবসময় ইন করা থাকতো, হুম হুম ইন না সরি, রাইট প্রেস করা থাকতো, ঠিক আছে। রাইট রাইট অন্যান্য স্যারেরা ছিল, বাট স্পেশালি হলো নিজাম স্যার। উনি যে এত দূর থেকে আসতো, বা আর উনার শার্ট প্যান্ট সব সময় আয়রন করা ছিল। উনি খুব কম শু পরতেন, প্রায় সময় স্যান্ডেল পরতেন, বাট উনার যে শার্ট প্যান্ট গুলো, এটা একটা রিমার্কেবল জিনিস ছিল যে সব সময় উনি এই এই জিনিসটা উনি খুব টিপটপ চলাফেরা পছন্দ করতেন। আর এই আর কি। আর আরো আছে যেমন আমাদের আরেকটা ঘটনা বলি, যেটা ছিল তোমার হলো আমরা যখন বিদায় নিতেছিলাম 96 বেসে, আমাদের স্কুল থেকে বিদায় মানে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা সরি। হুম বলেন, আপনি শুনতে পাচ্ছি আমরা, বলেন আপনি। ওকে। তো 96 আমাদেরকে বিদায় দিয়ে দিছে স্কুল থেকে। সেদিন যে বিদায় দিয়ে দেওয়ার পর সম্ভবত 11টা বা 12টার দিকে আমাদের স্কুলে মিলাদ টিলাদ যা হয় টুকটাক, হয়তো জিলাপি দিছে, এক্স্যাক্টলি খেয়াল নাই কি দিছিল। এটার পরে সবাই মিলে, এখন তো আর কারোর জিলাপি কিছু আর করার নিমকি নাই। দিত আর কি, জিলাপি আর হ্যাঁ, নিমকি মোস্ট প্রবাবলি ওরকমই। তো হ্যাঁ সবাই মিলে স্কুল থেকে বের হয়েছি, ছেলেরা আলাদা, মেয়েরা তো মেয়েদের মতো করতেছে। তো আমরা আসলে ঘুরতে ঘুরতে এখন হয়তো পেয়ারা খাওয়ার জন্য বা এনি যে কোনো কারণেই হোক, কলোনি থেকে বের হয়ে পেছনে দিয়ে বের হয়ে তোমার ওই ফকিরের টিলা ছিল, অবশ্যই জানো তোমরা, সবাই জানে যেহেতু সবাই হুম স্কুলে হুম ছিল। হুম হুম হুম। তো ফকিরের টিলা দিয়ে ঘুরতে ঘুরতে আমরা ঘুরতেছিলাম। তো এক পর্যায়ে যায় ফকিরের টিলার উপরে একটা কবর আছে, যে ফকিরের যে কবর অ্যাকচুয়ালি, যে জন্য ফকিরের টিলা বলে। তো ওই কবরের মাঝখানে তখন তো সবাই সফট কর্নার, সামনে পরীক্ষা। তো সবাই চিন্তা করতেছি তাহলে কবরে যেহেতু আসছে, তাহলে একটু আমরা দোয়া করে যাই সবার আমাদের পরীক্ষার জন্য প্লাস সবকিছুর আচ্ছা জন্য। তো আমাদের হ্যাঁ। সাথে ছিল হলো আমাদের ক্লাসমেটই ছিল খাদেমুল ইসলাম, যে আমাদের স্কুলের পেছনেই থাকতো, আমাদের হুজুরের ছেলে। তোদ্দ হুজুর, আমাদের কাশিম আমাদের ওই যে হুজুর। কাশেম হুজুর হ্যাঁ, কাশিম হুজুর, ছিলেন, এটা হ্যাঁ সাথে কাশেম সাথে ভাই। চলে আসে আমাদের ওই যে কলোনিতে। মোটামুটি সবাই হলো কলোনির। আমরা ওই যে স্কুলে যে সকালে স্কুলে যাওয়ার আগে যে সকালে মাদ্রাসায়, মাদ্রাসা তো না অ্যাকচুয়ালি, আরবি পড়া যেটা পড়তাম আর কি, কায়দা, আমপারা বা কোরআন শরীফ যে যেটাই পড়তো, সেখানে ছিল তোমার এই কাশেম হুজুর। সেই হুজুরের ছেলে আমাদের সাথে পড়তো, বড় ছেলে খাদেমুল ইসলাম, খুবই ভালো ছেলে, খুবই সফট। তো যাই হোক, তো তো আমরা সবাই চিন্তা করছি যেহেতু সে হুজুরের ছেলে, সে তো একটু ইসলামিক মাইন্ডেড, সবকিছু বেশি জানবে। তো তাহলে তো আমরা সূরা কেরাত যা পড়ার পরই মুনাজাতটা ওরে দিয়ে করাই। তো যেই কথা আচ্ছা সেই কাজ, মুনাজাত সে করতেছে। তো মুনাজাতের এক পর্যায়ে আমরা যেমন পরীক্ষা ভালো করি বা সবাই যেন সুস্থ থাকি, এই টাইপের আরো কিছু কিছু বলছে, বাট ওগুলো তো বাকি কিছু খেয়াল নাই। সে এক পর্যায়ে বলতেছিল আচ্ছা যে আল্লাহ আমাদের জন্য বেহেশত হারাম করে দিও, ঠিক আছে। তো এই কথা শোনার সাথে সাথে সবাই একজন আরেকজনই তাকাচ্ছে, সে কি বলতেছে, এটা বেহেশত হারাম করে দিবি, এটা মানে কি? তো তখন তো আসলে ও তো আসলে অভ্যস্ত না। তো এটা তো পরে বুঝি, এখন আচ্ছা বুঝি। আচ্ছা বাট সেই যে একটা ফানি থিং। তো যাই হোক, সেগুলো খুব মজার জিনিস ছিল। আর এই মাদ্রাসা ওই যে মসজিদের সাথে যে ছিল আরবি পড়ার ব্যাপারটা, এটার সাথে আবার চলে আসে। অনেকে হয়তো করে না, কারণ এখন তো সবাই তোমার স্কুল নিয়ে আলোচনা করছি আমরা। তো ওইখানে ছিল তোমার কালা হুজুর ছিল হুম আমাদের, হুম, হুম। ঠিক আছে। আরেকটা ছিল হলো ছোট আচ্ছা হুজুর, তো সবারই আচ্ছা প্রিয় প্রিয়। এবং কালা হুজুরও ছিল, সাথে ছিল বুড়া হুজুর। তো বুড়া হুজুরের ফানি থিংটা ছিল যে উনি একটু 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 না, খুব ভালো ধর্মভীরু। তো কোনো মেয়ে বা কোনো মহিলা যদি উনার কাছে দিয়ে যাইতো, উনার সাথে কন্টিনিউয়াসলি ছাতা ছাতা ধরে থাকতো। ফেলে উনি দিত। যেহেতু জানে হ্যাঁ, ছাতা যেহেতু থাকতো, কলোনির পরিবেশ সেটা উনি সবসময় জানে, হ্যাঁ হ্যাঁ কলোনিতে যে কোনো সময় মেয়েরা আসবে বা মহিলারা আসবে। তো উনি ছাতা দিয়ে উনারে কাবার করতো। এটাই সবচেয়ে মানে তখন হাসতাম আমরা, এই যে এখনই শুরু করবে ছাতা দিয়ে উনি নিজেরা কাবার করবে, ঠিক আছে। কারণ মেয়েরা তো জানে যে কাবার করবে না নিজেরে, আচ্ছা তো উনি উনারে সেভ করতো। আসলে তখনই ধর্মভীরুটা এটা। তারপরে আরেকটা জিনিস মনে পড়ে অ্যাকচুয়ালি, কত প্রচন্ড পরিমাণে দুষ্ট ছিলাম। তো তখন ছিল, হয়তো তোমরাও করছো, আমরা তো অবশ্যই বেশি করছি, যে স্কুল, হুম ওই রাইট ওই তোমার স্কুল মসজিদের পেছনে তোমার প্রচুর কাঁঠাল গাছ ছিল।
মুক্তব, ঠিক আছে? এই যে মুক্তবের পিছনে। হ্যাঁ, মক্তবের পেছনে প্রচুর কাঁঠাল গাছ ছিল। তো ওই কাঁঠাল গাছে যখন কাঁঠালের সিজন হতো তখন আমরা মুচি খাওয়ার জন্য সবাই মোটামুটি রেডি, ঠিক আছে? তো মুচি পাড়তে যাইতাম। আসলে মুচি আর কাঁঠালের যে ডিফারেন্সটা এটা তো তখন বুঝতাম না, ঠিক আছে? কাঁঠালের তোমার যে বোটাটা হয় এটা একটু মোটা হয় আর মুচির বোটাগুলো একটু চিকন হয়। তো আমরা তো উঠে তোমার যেটা ছোট ছোট দেখতাম কাঁঠালও পারতাম, মুচিও পারতাম, সবই পারতাম। আর তোমার কালা হুজুরে দিত দৌড়ানি। এই জিনিসগুলো খুব মনে পড়ে। তো ঠিক আছে, আরো কথা হবে ইনশাল্লাহ। তো আমি আপাতত এখানেই শেষ করি, ইনশাল্লাহ, পরে আবার ইনশাল্লাহ। কথা হবে। বিভু ভাই ধন্যবাদ। হ্যাঁ, ওকে। ওকে, ধন্যবাদ বিভু ভাই। এখন একটা ইমাম ভাইয়ের কাছে যাবো। ইমাম ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, এই জন্য ধন্যবাদ। কি বলবো, কলোনির জি, কথা সবাই তো বলছে, বাহার বলছে, মহাজ, বিফু সবাই বলতেছে একই কথাই। আমি তো আসলে স্কুলে তেমন মানে বেশি আচ্ছা, সময় ছিলাম না, ক্লাস 6-এ মনে হয় আমি আসছিলাম, গ্রাম থেকে আসছি, সোজা সরল মোটা একটা ছেলে, শুদ্ধভাবে কথাই বলতে পারি না, আচ্ছা, নতুন নতুন আসছি, সবাই শুদ্ধ কথা বলতেছে। মানে স্কুলে আসার এটা এক ধরনের অভিজ্ঞতা, এখন বুঝতেছি। আর এখন অনেক মনে পড়ে, বিশেষ করে একদিন স্কুলে রেজিনা আপা বলতেছে, মানে আমাকে বলতেছে কি হয়েছে, তো আমি বলছি স্যার ম্যাডাম এতে মারছে, এতে আমার মারছে, মানে এতে মারছে। এখন এটা বলার পর রেজিনা আপা অনেক হাসছে। এটা মানে আমার একজনে ধাক্কা দিছে ফার্স্ট থেকে, আমি বলছি যে এতে হুম, আরো ধাক্কা দিছি। এখন এই কথা শোনার পর মানে এখন আমার রেজিনা আপা যে হাসছে, যে ওইটা এখনো আমার মানে মেমোরিতে এখনো পড়ে। এটা যে স্কুলে যে মানে কথা বলার যে একটা ধরন, চলার একটা ধরন, মানে সবাই ওইখানে মানে পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ আমরা গ্রাম থেকে আসছি। আস্তে আস্তে পরে হয়তো ঠিক হয়েছে, কারণ নতুন আসলে যে একটা যে, আর আমরা যখন গ্রাম থেকে আসছি অনেক ডিফারেন্ট। ওইখানে আসার পর পড়ালেখার সিস্টেম, খেলাধুলার সিস্টেম, পড়া, রাত্রে ঘরে যাওয়ার পর সিস্টেম, সকালে উঠে মানে পড়ার যে একটা সিস্টেম, সবকিছু মানে আলাদা একটা জীবন, আলাদা একটা লাইফ ওইটা। মানে এটা এখনো মনে পড়ে, যদিও আমি প্রবাস জীবনে আজকে 20 বছর হয়ে গেছে আমার এখানে, বাইরে দেশ থেকে আসছি। এই এগুলো এখনো স্মৃতিচারণ করি, যে আগের মতো লাইভ বিকালে স্কুল থেকে যাওয়ার পর যে খেলার মাঠে যে খেলাধুলা করা। আসলে আমি 20 বছর হয়ে গেছে, এখনো মনে ফুটবল পায়ে টাচও করি নাই, বা কোনো খেলাধুলার কোনো ইয়ে নেই এখানে। হয়তো বিদেশে আসার পর বিশেষ করে যে যেগুলা মানে আধুনিক যে খেলাধুলার যে এগুলো এগুলো হয়তো ইয়ে যে ফুটবলের মতো মাঠে যে খেলা, এই ধরনের কোনো ইয়ে মানে চান্স হয় নাই। প্রবাস জীবন তো প্রবাস জীবনেই, এখানে শুধু কাজ, ঘুম, আবার সকালে উঠছে একটা মেশিন, মানে ঘুমানো, খাওয়া, ডিউটি, এই তিনটে এখানে মেন কাজ। আর অভিজ্ঞতা ওইটাই, মানে মোটামুটি মানে নিজের ভিতরে একটা চেঞ্জ আসছে গ্রাম থেকে আসার পর। একটা মানে চলার ধরন, কথা বলার ধরন, এগুলো একটাই। আর দুঃখের স্মৃতির মধ্যে আসলে রাশেদের কথা আমার অনেক মনে পড়ে, অনেক মনে পড়ে, এখনো মনে পড়ে। কারণ আমার সাথে ছিল, একসাথে ছিলাম। যখন মিরাসরাই থানা থেকে যখন লাশটা নিয়ে গিয়ে আনতেছি, আমার আব্বাই আনছি গাড়িতে, আমিও ওই গাড়িতে ছিলাম, লাশেদের পাশেই ছিলাম, লাশের পাশেই আমি ছিলাম। এটা এখন অনেক মনে পড়ে, আমি এখনো এটা বলতে পারি না। তার নাকের ভিতরে যে যে কাদা ছিল রাশেদের, ওইখানে আমার মাসুদ ভাই ছিল, আমার জ্যাঠাতো ভাই। ওই মাসুদ ভাই আল্লাহ হেরো তো বাঁচাইছে, এই কারণে হেও তো বাঁচিয়ে আসছে, রাশেদ তো আর বাঁচিয়ে আসতে পারে নাই। এটা মনে পড়ে, কয়েকটা স্মৃতি এখনো এখনো মনে পড়ে, যদিও বিদেশে অনেক কাজের চাপের মধ্যে, তারপরেও এগুলো মনে আসি যায় অটোমেটিক। সিস্টেম তো আছেই ভালোই, কারণ খেলাধুলার সিস্টেম, সবকিছু সিস্টেম আলাদা। কেমিক্যালের সিস্টেম বাইরে একটা ছেলে যে যেটা জানে না, কেমিক্যালে আসলে এই ছেলেটা ওইটাই জানবো। কারণ আমরা বিশেষ করে যখন গ্রাম থেকে আসছি কোনো কিছুই জানি না। এখন আসার পর দেখতেছি যে এখানে যে মানে যে একটা সিস্টেম, এটা আমার মনে হয় না আর কোনো জায়গায় আছে কি না। আমি কারণ কোনো জায়গায় যাই নাই, অত অল্প সময়ের ভিতর কেমিক্যালে ছিলাম। এটাই অভিজ্ঞতা থেকে যে অনেক কিছু শিখছি ওইখানে যাই। হয়তো গ্রামে থাকলে হয়তো এত কিছু শিখতাম না, জানতেও পারতাম না। সবকিছু মানে নতুন জায়গায় গেলে যে শিখার একটা চান্স আসে, ব্যাস এটাই। আর সাহায্যের কথা বলবো কি, সবার কথাই মোটামুটি মনে আছে। ভয় তো লাগে, নিজাম বিচারে ভয় লাগে, কারণ ইংলিশ তো কাঁচা, এই কারণে নিজাম বিচারে ভয় লাগে সবসময়, এটা স্বাভাবিক। যাক, ছাত্র হিসাবে ওকে তেমন ভালো ইমাম ভাই, ছিলাম না।
মোটামুটি কেমিক্যালের কথা এখনো মনে পড়ে, বিশেষ করে আমরা যে এখন যে গ্রুপে আছি মোটামুটি আমাদের সাথে সবসময় যোগাযোগ হয়। আমরা কিন্তু আমাদের যে জয়েন্ট প্রোগ্রাম আছে আমাদের, আমরা সবসময় এদের কথা বলি, বিপুর সাথে, মহাজের সাথে, রাজনের সাথে, বাহারের সাথে কথা হয় সবসময়। আরো যারা বাইরে আছে যোগাযোগ হয়, সবার সাথে যোগাযোগ হয়। আমাদের বেশটা মোটামুটি মনে হয় 2-1 জন ছাত্র মনে হয় যোগাযোগ হয়, না না হলে সবাই সাথে আমাদের সাথে মানে যোগাযোগ আছে। আমাদের বেশটা মোটামুটি সবাই সবার সাথে কানেকশন আছে এখনো। ওকে ইমাম ভাই, ওকে, ধন্যবাদ। আপনি রাশেদ ভাইয়ের কথা বললে, রাশেদ ভাই তো আমাদের মাঝে নাই, আমরা রাশেদ ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ দোয়া তাকে করি। জান্নাতুল ফেরদৌস নসিব করুক আর কি। জি, ইনশাআল্লাহ। আমরা রাজন ভাইয়ের কাছে আসবো। রাজন ভাই, আপনার কাছ থেকে কিছু কিছু স্মৃতিচারণ শুনতে চাচ্ছি আর কি। আসলে সিসি মেমোরি তো আসলে বলে শেষ করা যাবে না, যদি আমি খুব শর্ট টাইম ছিলাম, লাইক সিসির স্কুলের লাইফের পর তো আমরা কলেজ লাইফও পাস করলাম বা ইউনিভার্সিটি লাইফ গেল, এরপর ফরেন লাইফ গেল, আসলে কোথাও কোথাও মনটা একটা কনস্ট্যান্ট হয় না এখন পর্যন্ত, যে ইউনিভার্সিটি লাইফ বা কলেজ লাইফ বা এখানে অনেক ফ্রেন্ড পেয়েছি, এখানেও অনেক ইউনিভার্সিটি ফ্রেন্ড পেয়েছি, বাট কারোর সাথে অতটা ক্লোজ কানেক্টেড না। এখন একটা কথা বলবো যে তিতাসের সাথে আমি কানেক্টেড হলাম আজ থেকে প্রায় 25 ইয়ার্স, আমি রাইট কিনা জানি না। সে লিভ করছিল কলোনি মনে হয় 94-এ, যদি তাই নাকি মুয়াজ্জর বাহার 94-এ। তো একদিন রুমন আমাকে হঠাৎ টেক্সট করলো যে তিতাসকে খুঁজে পাওয়া গেছে, তো এই ফোন নাম্বার এটা, তুই পারলে কন্ট্যাক্ট কর। তো আমি কল করলাম, 2 দিন করলাম, 3 দিন করলাম, সে ফোন রিসিভ করে না, হয়তো বা সে বিজি থাকে বা নামাজ রমজানের টাইম। তো একদিন সে আমাকে কল ব্যাক করলো, আমি রিসিভ করতে পারিনি, আমি ড্রাইভ করছিলাম। তারপরে পরে সন্ধ্যায় আমি ফোন করলাম আবার, এরপর তাকে পাওয়া গেল। এরপর তো সে হিস্টোরি যে শুরু করলো, যে ফার্স্ট টু লাস্ট, সে ছিলই মাত্র 2 ইয়ার্স ওখানে কলোনিতে। এই 2 ইয়ার্সে প্রতিটা দিন, প্রতিটা ঘন্টায় সে কি কি করছে, প্রতিটা, তার মেমোরি এত শার্প এখন পর্যন্ত, সে প্রতিটা জিনিসের বিবরণ দিয়ে আমাকে পয়েন্ট আউট করে করে শোনাচ্ছে যে মনে আছে তোর, এগুলো করছিলাম, এটা করছিলাম, এটা করছিলাম, তোর এই বাসা থেকে বের করতে অনেক কষ্ট হইতো, তোর মা অনেক স্ট্রিক্ট ছিল, বা সবকিছু। আসলে আমাদের 96 বেসটা আমরা আসলে আলোচনার সমালোচনার কেন্দ্রবিন্দুতেই ছিলাম। আমাদের বেসটা কিন্তু একটা আমরা আমাদের ইমিডিয়েট জুনিয়ররা বা ইমিডিয়েট সিনিয়ররা জানে, আমরা কিন্তু কম্বাইন্ড একটা ছিলাম, প্যাকেজ ছিলাম, যেটা কিনা কালচারাল বলো আর চুরিচামারি বলো, দুষ্টামি বলো, সবকিছু। আমাদের ক্লাসের নামই ছিল কিন্তু সেই ক্লাস, এটা মারওয়া স্যারের গিভেন নেম ছিল আমাদের। এবং আমাদের ক্লাসে মেয়েরা আমাদেরকে কেউই পছন্দ করতো না, আমার নট এ সিঙ্গেল বয়কে পছন্দ করতো না আমাদের ক্লাসে মেয়েরা, ইভেন পুরো স্কুলে কেউই আমাদেরকে পছন্দ করতো না। এটা আমাদের একটা ব্যাড রেকর্ড ছিল। আর সবাই হয়তো বা এটা বলতেই বাধ্য হচ্ছে এখানে বারবার। এটা কি কারণে আপনার রেকর্ড গুলা ছিল, একটু আমাদেরকে খোলাসা করেন, আজকে ভুলগুলো সব ভাঙায় দেন আর কি। হ্যাঁ, আমি কমেন্ট গুলো দেখছি যে সবাই একটু খোঁজাচ্ছে আমাদেরকে, এটা বলেন সেটা বলেন, কেউ হয়তো বা মুখ কষ্ট বলতেছে, আমি এখন ডিরেক্ট বলতেছি যে আমরা কেন ফেমাস হয়ে গেছিলাম, অত ফেমাস না, এটা কি বলে, যে বান্দরের খোলার যে কাহিনীটা, ওইটার জন্য আমরা সুপার টুপার হিট ছিলাম। তারপরে মানুষের গাছের ডাব চুরি করা, মুরগি চুরি করা, এগুলোতে কিন্তু আমরা মনে করো যে অদ্বিতীয় ছিলাম। এটা কোন বেচের, আমাদের বেচের 2টা নাকি 3টা বেচ আগের যে মুন্না ভাইদের, সরি মিঠু ভাইদের যে বেচটা ছিল, ওনারা কিন্তু চোরের বড় মানে ছিল আর কি, মানে বাট এরপরে কিন্তু সেকেন্ড পজিশনে চুরিতে আমরাই ছিলাম আর কি। হয়তো ওনারা ফার্স্ট জেনারেশন, আপনারা সেকেন্ড জেনারেশন, এরকম নাকি? ইয়েস। আর আমরা কিন্তু খুব নামি দামি চোরও উপহার দিতে পেরেছি আর কি। মনে করেন যে পেঁপে চুরি, এই যে তারাবির নামাজটা এই যে রমজানের টাইমটা, এটা আমাদের সময় গোল্ডেন একটা মোমেন্ট ছিল তখন। এই যে তারাবির নামাজের নাম করে বিপু ঘর থেকে বেরিয়ে যেত, অথচ নামাজ পড়তো না সে, লিটু বেরিয়ে যেত ঘর থেকে, নামাজের নাম দিয়ে বেরোয় আমাকে শীষ মারতো বাসার পিছন দিক দিয়ে, যে কার বাসায় কলা মানে পেঁপে পাকছে বা কলা পাকছে, এগুলো আবার তারা ডাটা কালেক্ট করতো দিনের বেলায়। এরপর যাওয়া হতো। আর একটা কাহিনী এখন, আর 21শে ফেব্রুয়ারি কথাটা মনে আসছে এখন, যে আমাদের একটা রেওয়াজ ছিল যে আমরা 21শে ফেব্রুয়ারি একদিন আগের রাতে সবাই মিলে ফুল কালেক্ট করা,
আর টার্গেটটা ওটা ছিল না, টার্গেটটা ছিল যে ফুল চুরি করা, কে কার আগে ফুল চুরি করতে পারে। তো আমাদের ব্যাচের মধ্যে আমাদের, যাই হোক নাম প্রকাশ করবো না, যে স্পেসিফাই করবো না যে কে চুরি করতো, আমাদের একজন যোদ্ধা ছিল, চোর যোদ্ধা আর কি। সে তার দায়িত্ব ছিল যে অফিসার্স ক্লাব আর মিলিটারি ক্লাবের যত গাঁদা ফুল আছে সে কালেক্ট করবে প্রথম। কারণ আমরা চাইতাম না কখনো আমাদের আগের ব্যাচ বা পরের ব্যাচের কেউ ফুলগুলা আমাদের আগে কালেক্ট করুক। যাই হোক আমরা কিন্তু করতামই এটা, এবং আমরা আগেই করতাম, সবার আগে করতাম। আমাদের গ্রুপে আবার দুইটা ভাগ হয়ে যেত, একটা হচ্ছে সুমন পাটোয়ারির গ্রুপ আর একটা হচ্ছে রাশেদ মিয়ার গ্রুপ। দুইটা গ্রুপে ইয়ে করতাম, ফুল কালেক্ট করতাম। তো একবার আমাদের গ্রুপে ছিল সুমন পাটোয়ারি, আমি, বাবু, আমাদের সাইফুল ইসলাম বাবু, আর মুয়াজ ছিলি নাকি আমাদের সাথে, মুয়াজ ছিল নাকি, জসিম ছিল, সরি জসিম ছিল। তো আমাদের টার্গেট ছিল যে আমরা ফুল দু তিনজন মিলে ফুলের তরিটা বানাবো, আর আমি আর রাশেদ মিলে আমরা লিখবো, ওই যে কি বলে পোস্টার লিখবো, ব্যানার আর পোস্টার। যাই হোক, তো রাত ধরে পোস্টার লিখলাম, ফুল চুরি করে করে খাওয়া দাওয়া শেষ করে আমরা পোস্টারটা মনে করো যে সকালে প্রভাত পোস্টার লাগানো পুরো রাতে শেষ করলাম, সকালে প্রভাত ফেরিতে যাওয়ার পর ফুলটা দিয়ে এবার ঘুমাবো। আচ্ছা, তো পোস্টার গুলো লেখা ছিল, সবগুলোতে পোস্টার খুব সুন্দরভাবে লিখছি। পরের দিন সকালে না, আমরা যখন প্রভাত ফেরি দিয়ে এসে ঘুম থেকে উঠলাম বিকাল 3টা থেকে 4টার দিকে, উঠে দেখলাম যে তখন বিকালে আমরা সবাই আড্ডা দিতে যেতাম ওই যে মসজিদের কোনায় বা জামা মসজিদের কোনায়, আমরা সবাই মিলে আড্ডা সবাই বলা বলি, হ্যাঁ পুকুর পাড়ে সবাই বলা বলি করতেছে যে পোস্টার লিখতে হয় কিভাবে সেটাও জানে না এরা। যাই হোক, লিখছে, আমাদের টার্গেটটা ছিল লেখা যে রাষ্ট্রভাষা বাংলা চাই। তো আমরা লিখেছিলাম ওখানে বাংলা ভাষা রাষ্ট্র চাই, সৌজন্যে 96 ব্যাচ, আবার নামও মেনশন করে দিচ্ছি, রাজন, মুহাজ, সুমন, রাশেদ। যাই হোক, তো বেচের মর্যাদাটা ওভাবেই গেল আর কি, যে এত রাত ধরে কষ্ট করে লিখলাম, আর পরের দিন এই ধরনের ডিসক্রেডিট আসলো সবার কাছ থেকে। এবং এটা ছিল পরের দিন কিন্তু জুমাবাদ ছিল, শুক্রবার ছিল, সবাই কিন্তু ওই যে জুম্মা মসজিদে যারা গেছে সবাই কিন্তু পড়ছে জিনিসটা, এই আর কি। আর আমি ঘটনা এখন ঠিক করতে মনে পড়ছে না, আমি একটু কিছুটা শিখ বাহারের কাছে, তুমি যাও আরেকবার, এরপর রোটেট হলে আমি আর ইনশাআল্লাহ। ওকে রাজন ভাই, ধন্যবাদ। আচ্ছা, আমরা বেসিক্যালি আজকে যে প্ল্যাটফর্মে কথা বলছি, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, এই প্ল্যাটফর্মটা হচ্ছে আমাদের স্কুল আর কলোনি কেন্দ্রিক একটা প্ল্যাটফর্ম, যেখানে এখন 1800 মেম্বার আছে। স্কুল কলোনির 1800 মেম্বার আছে এই প্ল্যাটফর্মে। আপনারা বলেছেন আপনারা 96 এর একটা আলাদা গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা হয়তো নিজেরা যোগাযোগ করছেন। এভাবে হয়তো প্রত্যেকটা বেসের কিন্তু এরকম একটা গ্রুপ আছে। তো আমাদের যেটা উদ্দেশ্য আর কি, আমরা চাচ্ছি যে আমরা যে সিসিসিয়ান ছিলাম, আমরা সবাইকে আবার একসাথে করতে চাচ্ছি, যে আমরা একটা ফ্যামিলি ছিলাম। হ্যাঁ, আমরা ইন্ডিভিজুয়াল যে বেসগুলো ছিল সেই বেসগুলো তো থাকবে, আপনারা সবাই বেসের সবার সাথে সবাই ফ্রেন্ডশিপটা থাকবে, কিন্তু পাশাপাশি এডিশনালি আমরা চাচ্ছি যে আমাদের এই যে সিসিসি ছিল একটা পরিবার, সেখানে আমাদের বড় ভাই, আমরা আপনাদের ছোট ভাই, সবাই মিলেমিশে যে একটা পরিবারের মতো করেছিলাম, সেই যে বন্ধনটা ছিল, সেই বন্ধনটা একটা প্ল্যাটফর্মে মানে আবার যাতে আমরা জোড়া লাগাতে পারি, সে উদ্যোগ নিয়ে কিন্তু আমরা এই কাজটা করার, যাতে আমরা একটু আবার সেই আগের জায়গায় ফিরে যাই। আর এখন বর্তমানে যে করোনার একটা প্রাদুর্ভাব, একটা নেগেটিভিটি মানুষকে খুব বিরাজ করছে, এই নেগেটিভিটির কাছ থেকে দূরে থাকার জন্যই বেসিক্যালি আমরা এই উদ্যোগটা নিয়েছি, যে আমরা যখন এই কথাগুলা বলবো, তখন সবাই যখন এই কথাগুলা শুনবে, সবাই কিন্তু একটা স্মৃতিচারণ করবে, সবাই একটা গল্প আড্ডার মধ্যে থাকবে, তখন কিন্তু একটা মাইন্ডসেটটা মানুষের একটু হলেও কিন্তু পজিটিভের দিকে চলে যাবে। এটাই উদ্দেশ্য হচ্ছে আমাদের এই আজকে যে আড্ডা করছি, মানে যেটা চলছে আমাদের প্রতিদিনকার এই আড্ডার উদ্দেশ্য আর কিছু না। তো আমরা আবার একটু বাহার ভাইয়ের কাছে যাবো। বাহার ভাই, আপনার কথা আমরা তখন শেষ করতে পারিনি আর কি। আপনার এই যে ডাবের কাহিনী একটা অনেকবার 3-4টা কমেন্ট চলে আসলো, ঠিক আছে, হেঁটে হেঁটে ডাব গাছে ওঠা, সেটা একটা কাহিনী, ঠিক আছে। এটা এই ব্যাপারগুলো নিয়ে যদি আমাদের একটু বলতেন। আর কলোনি লাইফে তো আপনারা যথেষ্ট পরিমাণে আপনারা খেলাধুলা করেছেন, বেসিক্যালি আপনি প্রচুর খেলাধুলা করতেন, আর মানে সবকিছু ছিল। তো এখানের উল্লেখযোগ্য যদি কোনো ঘটনা যদি এই মুহূর্তে মনে পড়ে, আমাদের সবার উদ্দেশ্যে যদি একটু সংক্ষেপে শেয়ার করতেন। উল্লেখযোগ্য বলতে আসলে আমি খেলাধুলা করতাম, ফুটবল খেলতে পছন্দ করতাম প্রচুর। তো আমি যখন ফুটবল খেলা শুরু করি বলা ঠিক হবে না, কারণ ফুটবল বল খুঁজতাম, বল বয় হিসেবে শুরু হয়। ধরো এই যে ডিজিএম ছিল, সাইম ভাই, সোহেল ভাই, মিঠু ভাই, ওনারা ফুটবল খেলতো, তখন আমি খুবই ছোট। তো গোলকিপারের পিছনে দাঁড়ায় থাকতাম, একটা বল পাইলে যদি লাথি দিতে পারি, খুব ভালো লাগতো আর কি, কারণ ওনারা আমাদেরকে খেলতে নিত না
ভালো প্লেয়ারদের শুরুটা কিন্তু এভাবেই হয় ভাই। না, খেলতে নিত না বলতে আসলে আমি আসলে অনেক ছোট ছিলাম, আর ওরকম ভাবে খেলতেও পারতাম না, আর ওনারা ভয় পেত আর কি যদি অ্যাক্সিডেন্ট করি। তো ওইভাবেই শুরু হয়। তারপর তো আসলে আল্লাহ রহমত খেললাম, আসলে অনেক জায়গায় খেললাম। খেলা শুরু খুব মজার ফানি ছিল একটা, ধরো বর্ষাকালে খেলতাম। এটা সবাই শুনলে হাসবে, বর্ষাকালে খেলতাম, আমাদের বড় মাঠটাতে পানি জমে যেত। বড় মাঠের পূর্ব পাশে বা পশ্চিম পাশে প্রচুর পানি জমতো। তো ওইখানে এটা মোটামুটি পূর্ব কাদা মাঠ। পূর্ব পাশে মোস্ট প্রবাবলি, পূর্ব দক্ষিণ হ্যাঁ, কোণায় একটু মানে পানি জমে, হ্যাঁ, বিভু পানি ভাইদের জমে বাসার যেত। পেছন সাইডটা মোস্ট প্রবাবলি। হ্যাঁ, ওই পাশটাতে জমতো। তো মানে ওইখানে যে কি পরিমাণ শক্তি দরকার বা মাঠে খেলা কাদাকাদি হয়ে যেত, কাদা মাটি হয়ে যেত। বাট আমার একটা অভ্যাস ছিল, খেলার আগে আমি ভাত খেতাম। বুঝছো? তো মানে সে এইটা শক্তির ছাড়া জন্য শক্তি সঞ্চয় না, করতে। আমি ঠিক জানি না যে এটা ছাড়া ভাত না থাকলে আমি খেলতে পারতাম না। এইটা যত জায়গায় আমি এরপরে খেলতেছি, আমি ধরো অনেক জায়গায় খেলছি, আল্লাহ নিচে অনেক জায়গায়, সব জায়গায় একই কেসে সবাই একটু স্ট্রেঞ্জ ভাবে দেখে, কি বলে সে ভাত না খেলে খেলতে পারবে না, এটা কোন ধরনের কথাবার্তা। এটা খুব মানুষ তো ফানি কিন্তু ছিল। ভরা পেটে কিন্তু খেলতে পারে না, একটা জিনিস থাকে না, কিন্তু ভরা পেটে খেলা যায় না, না, ভরা পেটে দৌড়ানো যায় না। আমি দৌড়ানো যায় না, মানে আমি ব্রেড ভরা পেটে খেলে খেলতে দৌড়াইতে পারবো লাগবে। না। হ্যাঁ, ভরা পেটে আমি ভালো খেলতাম। তো আচ্ছা, ওইটা আমার একটা আসলে ডাউন টাউন ছিল, ডাউন পয়েন্ট ছিল। আমি আসলে খেলাটা একটা সময় আর কন্টিনিউ করি নাই, ছেড়ে দিছি। যেটা হয় আর কি, আসলে পড়াশোনা করো, বাবা মা চায় হুম, হুম। পড়াশোনা করো, এটা করো সেটা করো। বাট আমার মনে হয় যে প্রফেশনাল নিলে ভালো ছিল। বাট ধরো এটা ছিল। তারপর এই যে ডাব চুরির কথা বলতেছে, আমি কখনো ডাব গাছে উঠা শিখি নাই। আমাদের বেচের কয়েকজন ছিল, ওরা খুব ভালো পারতো, আমি ওদের দিকে তাকায় থাকতাম ওরা কেমনে পারে। মানে আনবিলিভেবল আর কি, ওরা যে কেমনে করে। যেমন 2-3 জন তো আছে এক্সপার্ট, যে টু এক্সপার্ট, 2 মিনিটের মাথায় গাছের আগায়। তো আমরা নিচে থাকতাম। আচ্ছা, পরে একটা সময় কলোনি, আমাদের সিএবি তে বেশ কিছু গাছ ছিল। আস্তে আস্তে শুরু করলাম, একদিন আমি জানি না নিজে হাইটে হাইটে উঠে গেলাম। আচ্ছা, সম্ভবত খেলাধুলা করতাম বা এই কারণে এগুলি হয়েছে আর কি। আর পরবর্তীতে একটা জিনিস এসে গেল যে সিএবি তে আমরা আসলে অনেক ছিলাম, সিনিয়র জুনিয়র অনেক ছিলাম, সবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আমাদেরই। ধরো এটা কাশেম ভাই, মনির ভাই, তারপরে আছে মাসুদ ভাই, সুমন ভাই ছিল আলম মনে হয়। ভাই, রুমন ভাই, মানে এদের সবার সাথে আমার যথেষ্ট ভালো সম্পর্ক ছিল। আবার জুনিয়রদের ভিতরে সোহেল ছিল, তারপরে এরকম আরো কয়েকজন ছিল, বাবলু ছিল। এদের সিনিয়র জুনিয়রের যে একটা কম্বিনেশন, সবকিছুতে খেলাধুলা বলো, ধরো যাই করি আমরা, কম্বিনেশনটা খুব ভালো ছিল। তো যেমন ভলিবল খেলার ব্যাপারটা আমি বলি, রোজার রমজান সময় সবাই খেলতে আসতো আমাদের এখানে সিএবির মাঠটাতে। মাঠ ছোট, হুম। তুমিও মনে হয় আসতা, খোরশেদও হ্যাঁ তো হ্যাঁ ভাই, আসতা, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আমি তারপরে তো হ্যাঁ। হ্যাঁ, আদিল ভাই ছিল, বেশ ভালো খেলতো। আমি আদিল ভাইয়ের দিকে তাকায় থাকতাম যে আসলে উনি খুব সুন্দর চাপ স্ম্যাশ করতো। তো পরবর্তীতে আসলে কিভাবে আমিও শিখলাম টুকটাক করে। বাট এটা আমি কখনোই ভুলবো না যে কখনো ভুলতে পারি না। এখন আমি রমজান মাসে মানে ফিল করি, প্রচন্ড ফিল করি যে আসর নামাজ পড়ে সবাই মিলে এসে ওইখানে দাঁড়িয়ে বা বসে ধাক্কা, মোটামুটি এমন অবস্থা ছিল, পরবর্তীতে সবাই নিজের জায়গায় দাঁড়ায় গেছে আগে। মানে আমি খেলবো, পজিশন নিয়ে যে নিচ্ছে আমার আর কি। পজিশন নিয়ে নিছে। হ্যাঁ, এত বেশি উৎসাহী জনতা, এত বেশি মানুষজনের মানে উৎসাহ আমাদের সবার মধ্যে ছিল, জায়গা নিয়ে ধাক্কাধাক্কি। পরবর্তীতে একটা ইনসিডেন্টও ঘটছে এই আমাদের ভলিবল খেলা নিয়ে সিএবি তে। এগুলো আসলে খুব সুখকর স্মৃতি আর কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যে আমাদের হতো স্কুলে, ওই সময় তো একটা মানে সাজ সাজ ভাব পড়ে যেত, সবাই খুবই আনন্দিত। উৎসব মুখর পরিবেশ ছিল উৎসব আর কি। মুখর পরিবেশ ছিল। তো এগুলি আসলে মিস করি আর কি। আর এগুলি আসলে লাইফ টাইম, আমি আমার ছেলেরও মাঝে মধ্যে বলার চেষ্টা করি, সে হয়তো বুঝে না। আহ, সে আমি যদি পারতাম তার ওই লাইফে ফিরিয়ে নিয়ে যেতাম। যে এখানে হয়তো আমরা হয়তো ফার্স্ট ওয়ার্ল্ডে থাকতেছি, হয়তো অনেক কিছুই টেকনোলজি নির্ভর, কিন্তু আমরা যে লাইফটা লিড করে আসছি কেমিক্যালে স্পেশালি, আমি মনে হয় না কেমিক্যালের লাইফ এখানেও আমরা লিড করতে পারবো। আচ্ছা, কেমিক্যালের লাইফ আসলে এটা ছোটখাটো ব্যস্ত ছিল আর কি। কিন্তু যদি আমরা সবাই খুব ক্লোজলি ছিলাম, কাছাকাছি ছিলাম, সবাই সবার সিনিয়র জুনিয়র, চাচা বা আঙ্কেল, সবাই সবাই চিনতো, এটা একটা ভালো পজিটিভ সাইড ছিল। আর সবাই সবাই রেসপেক্ট করতো।
আর সবাই সবার বিপদে আপদে এগিয়ে আসতো, এগুলি খুব ভালো অবস্থান ছিল আর কি। আরেকটা ব্যাপার হচ্ছে, কেউ একজন লিখছে সোহেল আজাদের কথা, নিজে মিসারের কথা বলতে গিয়ে, যে সোহেল আজাদ যখন আমাদের জি, জি। স্কুলে প্রথম আসে, ও তো ওর চুলগুলো লম্বা ছিল, ও মার্শাল আর্ট শিখতো। আচ্ছা। তো নিজে মিসার তার একদিন বলছে, এই অলম্বুস, তোর চুল এত বড় কেন? হুম। কালকে যদি তোর চুল কাইটে না আসস তুই দেখবি কি করি তোরে। তো সবাই জানতো নিজে মিসার গরম, সোহেল জানতো নিজে মিসার গরম। সোহেল কথা বলতে, আমি যে সোহেল খবর আছে, কালকে ভিতরে ঠিক মতো আসিস, হ্যাঁ? তো পরের দিন সোহেল আসলো। আহ, পরের দিন সোহেল আসলো, আসার পরে আহ, মানে আমরা সবাই স্তব্ধ হয়ে গেছি সোহেলকে দেখে। সে পুরো চুল ফেলে দিছে, বেল হয়ে গেছে। এটা তো কথা না। আমরা সবাই একজন আরেকজনের দিয়ে তাকাচ্ছি, কি ব্যাপার, ঘটনা কি, একটা সামথিং রং। পরে সামথিং রং বলতে সে ব্রুটা আছে না, চোখের ব্রুটা, হুম। এটাও ফেলে এটা দিছে। সে কেটে ফেলছে। এটাও সে ফেলে দিছে। আমি স্যার এসে বললে, হ্যাঁ অলম্বুস, কি করছিস? এইটা কই? আসলে অনেক মজার স্মৃতি আছে, অনেক মজার স্মৃতি আছে। যেমন দুঃখেরও স্মৃতি আছে। এবং অলরেডি বলছে রাশেদের কথা, রাশেদ তো আমাদের পাশের বাসায় ছিল, আসলে এটা ভোলা যায় না। আহ, আহ, আসলে ভোলা যায় না। রাশেদ আমাদের পাশের বাসা, রাশেদের বাসা নাম্বার ছিল 1, আমরা ছিলাম 2 নাম্বার। তো অনেক বছর আসলে একত্রে ছিলাম। আমি তো ইন্টারে চলে গেলাম, ইন্টারে চলে যাওয়ার পর আসলে ওর সাথে সম্পর্ক ছিল, কথাবার্তা হইতো। আহ, তারপরে দুঃখজনক আর কি, ও যেভাবে মারা গেছে এখনো মনে পড়ে, আল্লাহ তারে বেহেশত নসিব করে। এই তো। আর আর কি, আমি পাস করি মুয়াজের কাছে। মুয়াজ তো কিছু জমা আছে, স্কাউট জাম্বুরি এটা বা কেপিএম এ ওকে। আমাদের গল্প। মুয়াজ বলো জি, আমি। আমরা ঠিক আছে। এই গল্পগুলো আমি মহাজ ভাইয়ের কাছে শুনবো। মহাজ ভাই ধন্যবাদ আপনাকে। মহাজ ভাইয়ের কাছে আসবো। মহাজ ভাই, হ্যাঁ, আপনার থ্যাংক ইউ। স্পিকারটা একটু অন করতে। হ্যাঁ, অন করেছি। জি। তো ধন্যবাদ। তো বাহার যেটা বলেছিল, আসলেই ওই সিসিসিটা ছিল একটা ইটস লাইক হেভেন। তো সেটা বিভিন্ন কারণে ছিল। সেটা সময়টা ছিল ওরকম যে কোনো যান্ত্রিক কোনো কিছু ছিল না। ইন্টারনেট তো ছিলই না। আর হচ্ছে একটা পাহাড় আর সমুদ্রের কাছাকাছি এমন একটা জায়গা যে ওটা আসলে মোহময় একটা জায়গা আরকি। আমি পরবর্তীতে অনেক মিস করেছিলাম। আমি তো 96 এই মোটামুটি সিসিসি ছেড়ে চলে আসি ঢাকায়। তো আসলে খুব, আমরা তো পরীক্ষা দিয়ে, যেমন বার্ষিক পরীক্ষার পরে সবাই চলে যেতাম। স্ক্যাম ঝর্ণা ছিল একটা, ওই স্ক্যামের ঝর্ণাতে চলে যেতাম পিকনিক করতে। কখনো যেতাম হচ্ছে সমুদ্রের পাড়ে, দৈজ্জারকুল বলতো। তো সমুদ্রের পাড়ে চলে যেতাম। তো আমাদের সাথে তিতাস ছিল। তিতাসের কথা রাজন বলেছে। তিতাসের সাথে আমার যোগাযোগ হয়েছে এই যে কিছুদিন আগেই, প্রায় 25 বছর পরে। তো ওকে যখন আমরা বিদায় দেই, তখনও আমরা ওই ওই সমুদ্রের পাড়ে গিয়েছিলাম আর কি, সবাই স্কুল পালিয়ে বোধহয় চলে গিয়েছিলাম। তো তিতাস যখন আসে কেমিক্যালে, তখন ও এসছে হচ্ছে কেএনএম থেকে, মানে খুলনা নিউজ প্রিন্ট মিল যেটা ছিল, ওখান থেকে এসছে। তো ওখানে ওর ভাষাটা ছিল একটু হুম, শুদ্ধ। হুম। তো এখানে এসে ওর একটা কালচারাল শক তৈরি হয়েছে আর কি। ও আমাদের কথা বুঝতো না, বা আমরা ওকে নিয়ে একটু খেপাতাম ওর ভাষার কারণে, যে ও শুদ্ধ ভাষায় কথা বলে। তো এই জন্য অনেকে আবার চেষ্টা করতো। ও খুব ভালো স্টুডেন্ট ছিল, ওর রোল নাম্বার সবসময় 1 ছিল। অনেকে আবার চেষ্টা করতো যে ওকে একটু একটু যাতে ইয়ে করার, হেয় করার জন্য। তো আহ একটা ঘটনা মনে আছে আমি, সেটা হচ্ছে ওই যে রাজন যেটা বলছে যে মেয়েদের সাথে, আমাদের ব্যাচের মেয়েদের সাথে আমাদের একটা দূরত্ব ছিল। সেটার এটাও একটা কারণ হতে পারে যে একবার হয়েছিল সেটা। বলি আমি, আমাদের সাথে জুই ছিল, জুই চৌধুরী মকবুল থেকে আসতো। তো একবার নিজামী স্যারের ক্লাসের আগ দিয়ে বোধহয়, নিজামী স্যার আসলে নিজামী স্যারের পড়াটা আমরা খুব পড়তাম, শিখতাম ভালো করে। কারণ স্যার কিন্তু মারতো না, কিন্তু উনি কথা দিয়ে, ওই যে বললো না, হাতেতে যদিও না মারিত তারে শত যে মারিত ঠোঁটে। তো উনি কথা দিয়ে খুব ইনসাল্ট করতো সবাইকে। এই জন্য সবাই ভয়, অন্তত ওই ইনসাল্টের, মারলে তো গায়ের উপর দিয়ে গেল, কিন্তু কথা দিয়ে যদি ওটা একটা মেন্টালি একটা এফেক্ট করতো, তো ওই ভয়ে আমরা পড়াটা শিখতাম সবাই। খুব সিরিয়াস ছিলাম আর কি ওই ক্লাসটাতে। তো জুই বোধহয় এর আগের দিন একটা ক্লাস মিস করেছে। মিস করার পর পরের দিন এসে তো ওর সাথে সামনের বেঞ্চে বসা ছিল আমাদের স্বপন, মশির রহমান স্বপন। ওর লেখাটা ছিল খুব সুন্দর, একেবারে গোড গোড লেখা ছিল। তো স্বপন থেকে বোধহয় চেয়েছে যে স্বপন, নিজামী স্যার কালকে কি করে নেই। তো স্বপন করেছে কি, ওর পাশেই বসা ছিল তিতাস। ও ওর খাতা না দিয়ে তিতাসের খাতাটা দিয়েছে ওকে, জয় চৌধুরীকে। পরে ক্লাস শুরু হওয়ার আগ দিয়ে তিতাস তো
খাতা খুঁজছে, তো রাজন ছিল আবার তিতাসের পাশে। রাজন তিতাসকে বললো যে তিতাস তুই কি জানোস জুই তোর খাতা নিছে এবং সবগুলো নোট তোর ওখানে টুকে রাখবে। তো তিতাস তো একটু ইয়ে ছিল, সে বুঝে নাই, সে তখন কিছু বলেনি। সে পরের দিন সকালে এসে অ্যাসেম্বলির আগে এসে সবাই অ্যাসেম্বলিতে চলে গেছে, ও ওই বোর্ডের মধ্যে বড় করে লিখেছিল জুই চৌধুরী রোল নাম্বার 43 বা এরকম ছিল, খাতা চোর, বড় করে ইয়ের মধ্যে চক দিয়ে ইয়ের মধ্যে লিখে দিয়েছে বোর্ডের মধ্যে। তো এরপরে সবাই অ্যাসেম্বলি থেকে ব্যাক করলো, রেজিনা আপার ক্লাস ছিল প্রথম বাংলা। তো সবাই ক্লাসে বসার পর সবাই দেখলো জুই চৌধুরী রোল নাম্বার 43 খাতা চোর। এই জুই তো দেখে কান্নাকাটি শুরু একেবারে। তখন রেজিনা আপা তিতাসকে ডাকলো, ডেকে নিয়ে ইচ্ছে মতো বকা দিল। রেজিনা আপাও মারতো না, উনি ওই বকা ঝকা দিত, বকা যাওয়ার পরে খুব ইনসাল্ট করে কথা ইয়ে বললো আর কি, তিতাসকে বলেছে। তো তিতাসও মোটামুটি হজম করতে পারেনি, খুব ইয়ে করেছে আর কি, তিতাস মাইন্ড করেছে বা যাই হোক। তো টিফিনের সময় একটা ছেলে, রাজন তোর নাম কি মনে আছে, ওই একটা ছেলেকে হায়ার করছিল, পিচ্ছি জনি মাইক ওকে। হুম পিচ্ছি একটা ছেলেকে হায়ার। না এটা আমি আর তিতাস মিলে করেছিলাম আর কি, এটা করেছিলাম টিফিন আওয়ার সময়। ওকে, ওই গার্ড কলোনিতে রুবেল নামে একটা পিচ্ছি ছেলে, ক্লাস 3 বছর কি 4 বছর হবে, তো ওরা আমরা চকলেট কিনে দিয়েছিলাম ইয়ার দোকান থেকে, ওই যে হ্যাঁ চকলেট কিনে ওকে হায়ার। ওরা বলছে কি এই স্কুল ছুটির পর 4:30টার দিকে তুই এখানে থাকবি। ও ওখানে থাকে, তাই আমি বলি নাই, যাই হোক। তো ও যখন স্কুল ছুটি হয়েছে আমরা ওই ছেলেটাকে দেখাই দিয়েছিলাম যে তুই এই মেয়েটাকে জুতা দিয়ে মেরে দৌড় দিবি। তো ছেলেটাকে যেভাবে শিখে দিলাম আমি আর তিতাস, সেটা ঠিকই সবার সামনে ঢুকে মানে পুরান একটা ওই যে ড্রেনের পাশে থেকে পুরো একটা স্যান্ডেল নিয়ে মেরে দিছে দৌড়। এরপরের দিন ঘটনা আমার মনে হয় তুই ভালো। এরপরের দিন হচ্ছে তো এটা মারার পর জুই তো এরপরে আর বলেনি, রেজিনা আপাকে আর বলেনি, বলেছে হচ্ছে আলম স্যারকে, কারণ এটা খুব একটা ইনসাল্টিং ব্যাপার। তো সে চাচ্ছিল যে একটা কোনো স্ট্রং কোনো স্টেপে যাক না ইয়ে থেকে, হায়ার টিচার থেকে। তো আলম স্যার একদম আমাদের স্কুলের সামনে একটা লম্বা লম্বা গাছ ছিল, কি গাছ, ইউক্যালিপটাস বা কি একটা গাছ ছিল, ওই গাছের বেতগুলো কিন্তু খুব ব্যথা পাওয়া যেত। তো স্যার এরকম বেশ কিছু ব্যাট এনে তিতাসকে সামনে এনে ইচ্ছে মতো আপাদমস্তক একেবারে ধোলাই প্রচন্ড। তখন আমরা ছেলেরা খুব শখ হয়েছিলাম ওই ঘটনা, কারণ তিতাসকে দেখে আমাদের মধ্যেও একটা খুব কষ্ট লেগেছিল। তো তখন থেকে আমরা ওই মেয়েদের সাথে একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছে, যে ওরা এরকম আমাদেরকে টিচারদের মাধ্যমে ইয়া করে আর কি। তো এটা একটা ঘটনা ছিল। আরেকটা বলবো, স্কাউট জাম্বুরির কথা বলি। আমরা তো জাম্বুরিতে গিয়েছিলাম 94-এ, ওটা ছিল ঢাকার মৌচাকে। ওটা এশিয়া প্যাসিফিক জাম্বুরি ছিল, অনেক বড়। বিভিন্ন দেশ থেকে, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, বিভিন্ন দেশ থেকে এসছে। তো বাংলাদেশ থেকে বেস্ট যে স্কাউট গ্রুপ গুলো ছিল ওদেরকে পিক করে এই জাম্বুরিতে ইনভাইট করেছে। চিটাগং থেকে বোধহয় আমরা অল্প কয়েকটা স্কুল, 5-6টা স্কুল এসেছিলাম। এর মধ্যে আমরা ছিলাম, সীতাকুণ্ড স্কুল ছিল। তো এটা জানুয়ারির 1 থেকে 15 তারিখ 94 আমার মনে আছে। তো ওই শীত ছিল, প্রচন্ড ঠান্ডা। ওই ঠান্ডার মধ্যে আমরা মৌচাকে গজারি বনের মাঝখানে যে ধান ক্ষেত গুলো ছিল ওখানে তাঁবু টাঙানো হতো। তো তাঁবুতে আমরা থাকতাম রাতে। আমাদের তাঁবুটা ছিল পাশে, ছিল হচ্ছে সীতাকুণ্ড স্কুলের তাঁবুটা। তো আমাদের সাথে খালেক স্যারের একটা বা বেশ কিছু বিষয় নিয়ে একটু ইয়ে চলছিল আর কি, মনোমালিন্য চলছিল। আমাদের ব্যাচের লিডার ছিল হচ্ছে, আমাদের ব্যাচে কে ছিল, আমাদের গ্রুপে ছিল আমি, বাহার কে ছিলি মনে পড়ছে না, বাহার ছিল, বিপু ছিল, রোমন ছিল, রোমন ছিল, হ্যাঁ, তিতাস ছিল, সুমন পাটোয়ারি ছিল। আর আমাদের লিডার ছিল হচ্ছে মাসুম ভাই, 94 ব্যাচের বোধহয় মাসুম ভাই ছিল। আর আরেকজন ছিল হচ্ছে মমতাজ স্যারের বড় ছেলে, নামটা আমি ঠিক মনে করতে পারছি না, উনি ছিল। এই দুইজন ছিল বড়। তো মাসুম ভাই যেভাবে বলতো আমরাও সেভাবেই করতাম সবকিছু, যেহেতু উনি আমাদের লিডার ছিল। তো খালেক স্যারের সাথে তখন বিভিন্ন বিষয় নিয়ে একটু মনোমালিন্য ছিল। তো একদিন প্রায় শেষের দিকে একদিন আমরা হাইকিং ছিল, ওই দিন হাইকিং করে এসে সবাই খুব টায়ার্ড ছিলাম। তো সবাই মিলে ঠিক করলাম যে স্যারকে একটু মেন্টালি স্ট্রেসে রাখবো আর কি, যে আমরা তাঁবুতে আসবো না রাতে, আমরা গজারি বনেই থাকবো সারা রাত। তো স্যার আমাদেরকে খুঁজে পাবে না, তখন আমরা একটু মেন্টালি, কোনো কিছুই না, এটা জাস্ট একটু মেন্টালি স্ট্রেস। তো পাশাপাশি আমরা আরেকটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে ওই যে সীতাকুণ্ড স্কুলের ছিল একজন ডালিম, ও বলেছে যে তোমরা একটা কাজ করো, তোমরা আমরা এরকম করেছি, স্যারের বিছানার নিচে
কিছু পানির কিছু একটা এই প্লাস্টিকের করে পানি ইয়ে করে স্যারের বেডটা ভিজিয়ে দেয় আর কি, যাতে ঠান্ডার মধ্যে স্যার যদি ওইটা শোয় স্যারের ইয়ে হবে আর কি, খুব এটা শিক্ষা হবে এরকম কিছু একটা। তো আমরা সন্ধ্যার দিকে সবাই চলে গেলাম চাদর টাদর নিয়ে গজারি বনের মাঝখানে, সবাই গল্প করছি। এমন সময় মশা, প্রচুর মশা মশা ছিল। তারপরে অনেকে আবার সাপের ভয় দেখাচ্ছিল যে সাপ আছে এখানে। এরপর আস্তে আস্তে আর ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, আমরা ওখানে টিকতে পারছিলাম না। পরে আস্তে আস্তে একজন একজন করে আমরা তাঁবুতে চলে আসলাম। আসার পর তো প্রথমে স্যারের খালেক স্যারের বেডটা ছিল, পাশে ছিল আমার আমার বেড, তারপরে আমার পাশে ছিল তিতাস, এরপরে বোধহয় বিপু, এভাবে ছিল। তো আমরা সবাই খুব টায়ার্ড ছিলাম সারাদিন হাইকিং করে এসে, আর শুয়ে গেলাম আর কি সবাই। পরে তিতাস একটু পরে উঠে মানে ঘুমের ঘোরে, স্যার তখন এসছে, তাঁবুতে ঢুকলো, ঢুকে মোজাটা খুলছে। তো তিতাস ঘুমের ঘোরে বললো যে স্যারের একটা নাম দিয়েছিলাম আমরা, নামটা ছিল মাইজ্জা ভাই। হ্যাঁ, তো তিতাস বলতেছে মাইজ্জা ভাই আইছে। ও ঘুমের ঘোরে ঘুম থেকে ওঠে, মাইজ্জা ভাই আইছে রে। তো আমি তো কিছু বলি না, আমি ওকে হাত দিয়ে জাস্ট খোঁচাচ্ছি যে মানে থাম, স্যার আছে। তো স্যার মোজা খুলে আস্তে আস্তে স্যার শুনছে কথাটা, স্যার বুঝে ফেলছে যে স্যারকে যে আমরা এরকম একটা নাম দিয়েছি এবং সেই নামে ডাকতাম। তো স্যার কিছু বলেনি তারপরও। এরপরে স্যার কাপড় চেঞ্জ করে শুয়ে গেল। শুয়ে 3-4 মিনিট 5 মিনিট পরে স্যার হু হু করে কান্না শুরু করলো, একেবারে বাচ্চাদের মতো কান্না, যেটা হু হু করে, যে তোদেরকে আমি এত পরিশ্রম করে এত কষ্ট করে এখানে এনে মানে এত কষ্ট করছি তোদের জন্য, আর তোরা আমাকে এই নামে ডাকিস বা তখন স্যার কিন্তু অলরেডি টের পেলো যে স্যারের বিছানাটা ভেজা। তো এরপরে স্যার ওখানে আর শুতে পারলো না, হু হু করে অনেকক্ষণ 3-4 মিনিট বলে এরপরে তাঁবুর বাইরে চলে গেল। তাঁবুর বাইরে হচ্ছে একটা উঠান ছিল পেছনে, ওখানে আমরা রান্না করতাম, একটা মাটির চুলা ছিল, ওটার পাশে বোধহয় বসছিল। পরে আস্তে আস্তে এরপরে মাসুম ভাই বলল যে সবাইকে উঠালো, বললো এই চল স্যারের কাছে মাপ চেয়ে নিই, আমরা যেটা করছি আসলে এটা ঠিক হয়নি। তো সবাই এরকম ঘুম থেকে উঠে স্যারের কাছে লাইন ধরে সবাই স্যারের পায়ে পা জড়িয়ে ধরলো সবাই, যে আমরা আসলে স্যার না বুঝে করেছি, আসলে আমাদের দোষ ছিল না, আমাদের বুদ্ধি দিয়েছিল হচ্ছে ওই যে সীতাকুণ্ড স্কুলের ডালিম ছিল বোধহয় ছেলেটার নাম, ডালিম একটা ছেলে, কামরুদ ছিল। তো ওদের বুদ্ধিতেই এই কাজটা হয়েছে আর কি। তো স্যারের কাছে আসলে আমরা খুব সরি ছিলাম, তখন পা ধরে মাপ চাইলাম, স্যারও বুঝলো যে হ্যাঁ এটা আসলে ইয়ে করলাম, স্যারও মাফ করে দিলেন। স্যার আসলে অসাধারণ ছিলেন, স্যারের আমার আমার জীবনে যে শৃঙ্খলা বা যতটুকু স্যারের থেকেই শেখা। আমি স্কাউটে, তো স্যারই আমাকে নিয়ে এসছে স্কাউটে। এরপরও বিভিন্ন সময় বিভিন্ন শিশু একাডেমির যে উপস্থিত বক্তৃতা বা উপস্থিত অভিনয় এগুলোতে নিয়ে যেত থানা পর্যায়ে, তো ওখানে মোটামুটি পারফর্ম করতাম। এই তো রাজন তো আমাদের দৌড়ে চ্যাম্পিয়ন ছিল, বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ছিল বোধহয়, না স্কুল কলেজ থানা পর্যায়ের পরে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ছিল। তো এই তো। ওকে মহাজ ভাই, ধন্যবাদ। খালেক স্যারের কথা বলছিলেন, খালেক স্যার আমাদের মাঝে এখন আর নেই, তো আমরা সবাই স্যারের জন্য দোয়া করি, আল্লাহ স্যারকে জান্নাতুল করুক। আসলে খালেক স্যারের জন্য আমারও আসলে খালেক স্যার কাছ থেকে ডিসিপ্লিন বলো আর খেলাধুলার যে টিচিং স্টাইল, যেটা এটা এটা আসলে আমরা কোথাও পাবো না। খালেক স্যারের জন্য আজকে আমিও ইভেন বিভাগে পর্যন্ত এটা সম্পূর্ণ খালেক স্যারের অবদান ছিল। কারণ স্যারকে আমরা ভয়ও পেতাম, স্যার কিন্তু মারতো কিন্তু খুব, তাই না মাস? খুব গরম হয়ে গেলে কিন্তু খুবই মারতো, আবার আদরও করতো। তারপরে নিজামী কথা কখনো বলবো না, কারণ আমাদের এই যে বিদেশের মাটিতে এখন পর্যন্ত এখানে, যদিও এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ফিনিশ, আমাদের ওয়েব কমিউনিকেশনটা ইংলিশেই, তো এখন পর্যন্ত যতক্ষণে না ইংলিশ বের হয় বা কথা বলি, তখন এখনো এই নিজামী স্যারকে বলতে পারবো না, বিলাস স্যারকে বলতে পারবো না। এবং যে ইংলিশ যে গ্রামারটা যে শিকার পিছনে আসলে নিজামী স্যারের পিছনে নিজামী স্যারকে ভয় পাওয়া, যে ভীতিটা যে শিখতে হবে, যে গ্রামারটা, ভয়েসটা, টেন্সটা এগুলো শিখতে হবে, নাহলে স্যার কিন্তু যে লজ্জাটা দিবে সবার সামনে স্কুলে, সেটা সেটা মনে করো যে মানে ডাইজেস্ট করার মতো না, নিজামী স্যার যেভাবে আমাদেরকে লজ্জাটা দিতে। আর খালেক স্যারের কথা একটু বলি, একটু ইন্টারাপ্ট করে, সেটা হচ্ছে খালেক স্যার কিন্তু ইন্সপায়ার করতো অনেক। হ্যাঁ, তুই যদি না পারতি বা কোনো কিছু যদি আমরা ফেইলিয়ার হতাম, তাহলে কিন্তু স্যার মন খারাপ করতো না বা বকা দিত না, স্যার বলতো ঠিক আছে আমরা নেক্সট টাইম এটা আরো ভালো করবো। যেমন আমরা একবার জিয়া ফার্টিলাইজারে বিসিএসসি ইন্টার ক্রীড়া প্রতিযোগিতা ছিল বোধহয়, স্পোর্টস, তো ওটাতে আমরা গিয়েছিলাম, আমরা প্রায় একটা বিশাল একটা গ্রুপ গিয়েছিলাম সিসি থেকে, আমাদের সাথে বোধহয় সাইরা আপা ছিল। তো বিশাল একটা গ্রুপ, আমরা ট্রেনের একটা বগি, মোটামুটি একটা বগি না হাফ বগি রিজার্ভ করে আমরা ওই জিয়া সার কারখানায় ওখানে গিয়েছিলাম, বোধহয় 2-3 দিন ছিলাম। আমাদের লং জাম্প, হাই জাম্প
জাম্প বা বিভিন্ন দৌড় সব, কিন্তু আমরা একটাও ইয়া পাইনি, থার্ডও হয়নি কেউ একটা পুরস্কার পাইনি। কিন্তু হ্যাঁ, স্যার তখন কিছু বলেনি, স্যার ইয়ে করেনি, বাট বরং ইন্সপায়ার করছে, অসুবিধা নেই, আমরা এসেছি, পার্টিসিপেট করেছি, এটাই অনেক কিছু। তো আসলে খালেক স্যারের সাথে সবার একটু অতিমাত্রায় কানেক্টিভিটি ছিল, যে স্যারের যারা স্পেশালি যেহেতু বেসিক সবাই করে কালচার বা স্পোর্টসের সাথে ইনভলভ ছিল, স্পোর্টস স্পোর্টসের এর সাথে সাথে যারা ইনভলভ ছিল ছিল, তারা খালেদ স্যারের সাথে বেশি ইনভলভ ছিল। আসলে খুবই বেশি কানেক্টিভিটি ছিল আর কি। আর স্যার অনেক বেশি অমায়িক ছিল বলা যায়, এখন আমরা বুঝি আর কি। ওই সময় অনেকটা সময় বিরক্ত হতাম মাঝে মধ্যে, ওই স্যার এত কথা বললে কেন, এরকম করে কেন, ওরকম করে, বাট এখন আমরা অনেকটা বুঝি আসলে স্যারের কল্যাণে আমরা যারাই স্পোর্টসে ছিলাম অনেক যে যে জায়গায় গেছে, কলেজগুলি, ইউনিভার্সিটিতে সবাই ভালো করছে। আর বেসিকটা ছিল আসলে বেসিক কেমিক্যাল হওয়ার কারণে এবং খালেক স্যার একটা ফাউন্ডেশন ক্রিয়েট করে দেওয়ার কারণে আমরা আসলে সার্ভাইভও করছি। যে বাইরের লাইফ কিন্তু এত ইজি না, যে আসলে আমরা বাইরে যারা থাকি বা বাইরে যারা আসছি, প্রথম ইনিশিয়াল স্টেজে এত ইজি না এখানে সার্ভাইভ করা। হয়তো একটা সার্টেন টাইমের পরে, পড়াশোনা শেষ করার পরে তোমার প্রফেশনাল লাইফ শুরু হলে সবই সেটেল হয়ে যায়, সবাই সেটেল হয়ে যায়। কিন্তু এই যে রাইট, এই টাইমটাই, যে প্রথম দিকে সময়টা সার্ভাইভ করা, প্রথম দিকে যে অ্যাডজাস্টমেন্ট, এটা আসলে আমার মনে হয় যে আমরা সবাই শিখছি কেমিক্যাল থেকে। কারণ কেমিক্যালে আমরা আমাদের বাবা মা বা চাচাদের সাথে ছিলাম, স্যারদের একটা স্ট্রিম রোলের উপর ছিলাম, যে পান থেকে চুন খসলে একটা কাহিনী হয়ে যাবে আসলে। আলম স্যারের মায়ের, বিমল স্যারের মায়ের, এখন আলম বলিনি স্যারের আর মায়ের, কি। বিমল স্যারের মায়ের, রেজিনা আপার ঝাড়ি, তো এগুলি রেজিনা একটা ঝাড়ি, আসলে কান ধরে দাঁড়া করানো। এগুলি একটা স্ট্রিম রোল আগে। আসলে এগুলি একটা অ্যাডজাস্টমেন্টের যে পাওয়ারটা স্যাররা আমাদেরকে ক্রিয়েট করে দিছে, এটা আসলে ভবিষ্যতে কলেজ, ইউনিভার্সিটি আমরা যারা বাইরে আসছি, আমি শিওর যে সবাই একমত হবে, আমরা যারা বাইরে থাকি, এটা অনেক হেল্প করছে। আদরের দুলাল হওয়াতে চামচ মুখে নিয়ে জন্মাইলে আসলে আমরা এখন আমরা যে খুব ভালো আছি আমি সেটা বলবো না, কিন্তু আমরা যেই পর্যায়ে আসছি, সার্ভাইভ এটা করতে এখন পর্যন্ত। বুঝতে হ্যাঁ, পেরেছি। যে পর্যায়ে আছি, এটা একটা বিশাল বিশাল বেসমেন্ট তৈরি হয়েছে কেমিক্যালে। সবার সাথে মিশে থাকা, সবার সাথে অ্যাডজাস্ট করা, আর যে কোনো পরিস্থিতি মানিয়ে চলা, এটা আমাদের স্কুল আসলে ক্রিয়েট করে দিছে। আর খালেক স্যার অবশ্যই এর মধ্যে একজন অগ্রণী সৈনিক ছিল আমাদের জন্য, যে ওনার ঝাড়ি, ওনার মায়ের, ওনার যে টাইমিং, যে সকালবেলা না আসতে হবে, পিটি করতে হবে, অ্যাসেম্বলিতে যেতে হবে, এগুলো অনেক সময় ওই সময় খুব ভালো লাগতো না আর কি। ওই সময় অনেক সময় মনে হয় স্যার তো বেশি করতেছে, আসলে মুখ বন্ধ করে সহ্য করতাম। বাট এখন বুঝি যে যে স্ট্রিম রোলটা চলছে, এটার একটা আসলে বেনিফিট আমরা এখন পাচ্ছি। আমার মনে হয় বিপু একটু ফোকাস করবি আমাদের যে কালচারাল আমরা প্রোগ্রামগুলোতে কন্ট্রিবিউট করতাম, যে বিসিএসসি থেকে ডিরেক্টর বা চেয়ারম্যান কেউ আসলে, আমার মনে হয় বিপু জিনিসটা নিয়ে একটু ফোকাস কর, যে আমরা কিন্তু খারাপ ছিলাম না, সবসময় ভালো ছিলাম কিছু কিছু দিক থেকে। না, ওটাই বলতেছিলাম যে আমাদের একটা আসলে স্কুল ফাঁকি দেওয়ার আর একটা চান্স ছিল, যে প্রতি বছরই হয়তো একবার তো অবশ্যই আসতো বিসিআইসি থেকে যে কোনো চেয়ারম্যান বা যে কোনো হেড অফ ডিপার্টমেন্টে একজন আসতো কেমিক্যালে, তো ইন্সপেকশন বা এনি হাউ যে কোনো কারণেই। তো যখন আসতো, তো উনাদের একটা তোমার সাংস্কৃতিক অনুষ্ঠান হইতো এখানে। তো সেই ওইখানে ছিলাম, রিসিভিং একটা ব্যাপার ছিল জানি আর না, কি। হ্যাঁ, হয়তো মোস্ট অফ দ্য টাইমে এটা হয়তো মিতারি ক্লাবে, সামটাইম এটা তোমার এই অফিসার্স ক্লাবের পাশেও হইতো। তো সেই প্রোগ্রামের আগে প্রায় 15 দিন বা 1 মাস আগ পর্যন্ত, 1 মাস আগ থেকে এমডির বাংলোতে প্র্যাকটিস করা। আমি বিশেষ করে ছিলাম, আমি, রুমন, রাজন, এই তিনজন ছিলাম ছেলে মেনলি। আমরা তো কোরাস গানই গাইতাম তোমার। কোরাস গান শুধু যাওয়ার পরে প্র্যাকটিস হইতো একবার বা দুই তিনটা গান। এরপর হলো সিঙ্গেল যারা গান গাইতো এরা তোমার প্র্যাকটিস করতো। এরপর বাকি টাইমটাই তোমার ওই এমডি বাংলোতে তোমার আমাদের উদ্দেশ্য ঘোরাঘুরি ছিল আসলে ক্লাস বা ফাঁকি দিবা, গানের ব্যাকগ্রাউন্ডে থাকা সেটা বড় কথা ছিল না, বা ফোকাসে থাকা, বা আমাদের উদ্দেশ্য ছিল ক্লাস থেকে যারা মানে পার্টিসিপেট করতাম, আমরা 3 ঘন্টা বা 4 ঘন্টা আগে ক্লাস ফাঁকি দিয়ে বেরিয়ে যেতাম, বা এটাই ছিল আমাদের টার্গেট আসলে গানে। হ্যাঁ, ক্লাস ক্লাস 7 থেকে একদম আমরা মেট্রিক দেওয়ার পর্যন্ত, এসএসসি দেওয়া পর্যন্ত আমরা এটা কন্টিনিউ ছিল আমাদের। বিশেষ করে এই আমরা তিনজন, রুমন, রাজন, মাঝে হয়তো বাহারও একটা বা দুইটা প্রোগ্রাম হয়তো অ্যাটেন্ড করছে, সাথে ছিল তিতাস, মাঝখানে অবশ্য 2 বছর ছিল, তিতাস এসেও গান গাইছে আমাদের সাথে। তো এটা খুব মনে পড়ে এমডি বাংলাতে ওই যে টাইম পাস করা। কারণ ওখানে প্র্যাকটিস করতে যাওয়া মানে তোমার ওই যে হাফ টাইমের পর, স্কুলে হাফ পিরিয়ড পরে থেকে তো সবাই আমরা এখানে আড্ডা দিতাম। ওখানে ছিল সুমি আপা, ছিল তারপরে টিনা দি ছিল,
স্পেশালি আমাদের সাথে ছিল লিনা, তারপরে লিনার ছোট বোন ছিল, তারপর ওইখানে তোমার গীতা দাস ছিল। তো এই টাইপের, তারপরে রাখি আপা ছিল, সব সম্ভবত না, রাখি আপাও আসতো। তো এই টাইপে আমরা সবাই এখানে খুব সুন্দর টাইম পাস করতাম। তো এটাও একটা কলোনির খুব মনে পড়ে। আর আমার তো আসলে ছোট থেকে বড় হওয়া কলোনিতে আমার নাম ছিল যে টারজান ছিল। আমি সম্ভবত খুব সম্ভবত 4 বা 5 এই টাইপে স্কুলে সানসেট থেকে তখন বলতেছিলাম যে টারজান তো জাম্প করে। তো আমিও স্কুলে সানসেট থেকে তোমার জাম্প করছি। তো যেই কাজ আচ্ছা, সেই কাজ, জাম্প করার সাথে সাথে পড়ে তোমার হয়তো একটা ইট ছিল বা কি ছিল এক্স্যাক্টলি জানি না, তো আমার পা আপনার ভেঙে এই যায় আর জাম্প কি। করার বিষয়টা গত 2 দিন আগে আমাদের এখানে লিনা দি আর টিনা দি এসেছিল লাইভে। ওনারা এই কথাটা বলেছিল, আপনি এভাবে একটা ও জাম্প আচ্ছা আচ্ছা, করেছিলেন, টারজান সেজেছিলেন আর কি। হ্যাঁ টারজান। আমি এই হাতির দুধ খাই এই টাইপের, তখন তো খুব চঞ্চল ছিলাম। হাতের দুধ খাই। আসলে বিপুকে দেখে আমরাই স্ট্রেঞ্জ, কারণ বিপু অনেক 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 দুষ্ট ছিল, একদম লাগাম ছাড়া দুষ্ট আর কি। আহ, যে কিনা এই ধরনের লুক নিয়ে আসছে আজকে পেয়েছে। এই যে মুন্নামা একটু আগে লিখছে যে বিপু কেমনে এত চেঞ্জ হয়ে গেল, এটা তো এটার কাহিনী কি বা কি ধরনের একটা জিনিস লিখলো আর কি। আহ, আমাদের নিজেদের নিয়ে একটু বলি, বাহারও কিন্তু নটে ছিল, বাট মোয়াজ অনেক পোলাইট ছিল। মোয়াজ অনেক পোলাইট ছিল এক সময় স্কুলে। আমি অনেক দুষ্ট ছিলাম, আমিও মনে করেন যে নাটের গুরু ছিলাম এক সময়। আর সবচেয়ে ইয়া ছিল কি, তিতাস লিভ করার পর এই বিমল স্যার বা আলম স্যার যদি আমাদের কোনো কিছু ঘটনা ঘটতো বা কিছু মানে বলতো কি তোদের নাটের গুরু গেছে, এখন তোদেরকে সামনে যাবে, মানে এই যে কিছু না হইলে তুমি থেকে চুন কষলে মায়ের। আর মাটা আমাদের বেসে মায়ের সিস্টেমটা কেমন ছিল, সাজা মারতো কিভাবে জানেন? জানো যে হুম। একজনে কোনো দোষ করলে সবাই একসাথে খাইতাম মায়ের গণহারে। মানে ওখানে মানে 96 বেস মানে মায়ের সবাই একসাথে, এখানে কেউ ভালো নাই, মানে কেউ মানে ইয়া নাই, সবাই গিলটি। বেসিক্যালি আরেকটা ব্যাপার ছিল আমাদের বেঁচে, সেটা হচ্ছে টিচাররা কখনোই বের করতে পারতো না কে করছে কাজটা, ইয়েস। এবং এর কারণে সবাই গণহারে মাইর খেত, কিন্তু কেউ নাম বলতো না যে ইভেন এই করছে। ইভেন যে বান্দ্রাওয়ালার কাহিনী আমরা নিজেরাই জানছি 1 মাস পর, কিন্তু মায়ের কিন্তু খাই ফেলছি আগেই, মানে ইমিডিয়েট মায়ের খাই ফেলছি। যেদিন ঘটনা ঘটছে ওই দিনই আমাদেরকে আলম স্যারে আমাদের সায়েন্স ল্যাবের ওই যে তেলাবকার গন্ধওয়ালা যে বক্স গুলো ছিল না নিচে, আমাদেরকে সবাই আধা ঘন্টা করে করে রাখছে ওখানে, ওই যে ল্যাবের আমাদের ল্যাবরেটরিতে। হ্যাঁ হ্যাঁ। ল্যাবরেটরিতে তো বিজ্ঞানাগার সবাই যেটা ছিল। খাইছি মোটামুটি লিটু আর আমাদের লিটু আর বাদল ছাড়া আর সবাই মোটামুটি। আর বাবু খাই নাই মনে হয়, আর মিল্টন খাই নাই, তাই না? ওরা ওই দিন ঘটনাটা করছে, কিন্তু ওরা দুজন ওরা আসেই নাই স্কুলে। বাট আমরা সবাই, বাট ওরা পরে শাস্তি পাইছে, সবাই পাইছে শাস্তিটা। ইভেন আরেকটা ঘটনা সবাই জানে কিনা জানি না, ঘটনাটা ঘটার 1 সপ্তাহ পর যখন ইনকোয়ারি শুরু হলো যে হেড স্যারকে চাপ দিচ্ছে, মন্ত্র স্যারকে চাপ দেওয়া হচ্ছে মানে অ্যাডমিন থেকে, যে কে করছে কেমনে করছে এটা বের করার জন্য। কে না কারা যেন হেড স্যারকে আবার থ্রেডও দিচ্ছে, ফোন করে থ্রেড দিচ্ছে যে এই ঘটনা যেন বেশি নাড়াচাড়া না হয়। যাই হোক, এটা কে করছে আমরা নিজেরাও জানি না, বাট এটা আমাদের কেন আসছে। আর আসল ঘটনার হতা বা কে করছে, আমরা যখন মাইর খাইছি বা আমরা যখন ইয়ে করছি, আমরা ধারণা করছিলাম আমাদের উপরের বেচের, আমাদের বড় বেচের কেউ, আমাদের সিনিয়র বেচের দু একজন বড় ভাইরা আবার আমাদের ক্লাসের মেয়েদের পিছনে পিছনে ঘুরতো আর কি। যাই হোক, এগুলো বলা ঠিক না, বলে ফেলতেছি। তো আমরা ধারণা করছিলাম ওনারা করছে, আমরা মাইরটা খাইতেছি আমরা, কিন্তু ওনারাও খাইছে আগে পরে, যারা যারা ঘুরছে আর কি। তো এই আর কি আমাদের ওকে। না, আমরা দুষ্টামি আচ্ছা, করছি। বিপু ভাইয়ের ব্যাপারে একটু কমেন্ট এখানে একটু বলি। বিপু ভাইয়ের ব্যাপারে একটা কমেন্ট আসতেছে অনেকগুলা। বিপু ভাইয়ের লুক চেঞ্জ হয়ে গেছে, বিপু ভাইয়ের মানে কথাবার্তা চেঞ্জ হয়ে গেছে। মানে এটা অনেকজন মিলাইতে পারতেছে না, এটা কেমনে কি, এটা অনেক প্রচুর পরিমাণে কমেন্ট আসতেছে এরকম আর কি। হ্যাঁ, আপনার সাথে আগের বিপু আর এখনকার বিপুর মধ্যে মিল পাচ্ছে না আর কি কেউ, বিশেষ করে গেট আপটা আর কি, যেটা আমিও প্রথম বিশেষ করে বিষয়ে গেট আপনাকে আপটা। বললাম আর কি। আমি তো আসলে হ্যাঁ রাইট, এক্স্যাক্টলি। মানে এই গেট আপের কারণটা কি, এটা কি কোনো রকমের কোনো ঘটনা আছে কিনা, এটা যদি একটু শেয়ার করতেন, যদি কিছু থেকে না, থাকে সম্ভব। আলটিমেটলি কোনো ঘটনাই নেই অ্যাকচুয়ালি। এটার গেট আপটা পূর্বের পাপ ওই মোচন। ইদানিং কালে হয়তো ওই যে নামাজ টামাজ একটু পড়া হয় টুকটাক যাই, তো ওইটার হয়তো আসর যেটা আর কি বলা হয়। তো মাঝে কিছুদিন টাবলিগ করছি টুকটাক। আমি তো টাচ করছি সবকিছুই আমার লাইফে, বাট কোনোটাই সাকসেস হয়নি। এটাই হলো এই জিনিস, যে ওই তো হয়তো নামাজটা পড়াতে বা তাবলিগ করাতে ওটার কারণে হয়তো এটার একটা ইম্প্যাক্ট। তো ফাইনালি যে লাস্ট 2016 অ্যাকচুয়ালি আমি ফাইনালি বিয়ার গ্রো করি।
তো 2016 থেকে, এটা কোনো স্পেশালি কোনো কারণ নাই, তো ইনসেক্ট ভেতর থেকে যেটা হয়েছে আর কি, বাট কেউ ইনফ্লুয়েন্স করা বা কোনো কিছুই না। এটা আস্তে আস্তে আসলে বয়স হইতেছে। ছোট তো এক সময় ছিলাম, অবশ্যই ছিলাম। এখন আস্তে আস্তে এখনো সবাই সেই ছোট চোখেই দেখে, কারণ আমি বাসার সবার ছোট। ইভেন আমার কাজিনদের আছে সবার ছোট আমি, তো সেই বড়টা এখন হইতে পারে নাই, বাট মেন্টালি গ্রো আপ হইতেছে মনে হয় আস্তে আস্তে আর কি। ওইটার ইম্প্যাক্ট। ওকে, বিপু ভাই, বাহার ভাই, মহাজ ভাই, রাজন ভাই, আমরা তো এয়া ভাইকে হারাই ফেললাম, যে আমাদের ইমাম ভাই আবার কানেকশন পাচ্ছে না মোস্ট প্রবাবলি, জানি না, হারাই ফেললাম। আমরা মোটামুটি আমাদের প্রোগ্রাম সময়টা, আমরা মূল প্রোগ্রাম সময়টা শেষ করে ফেলেছি আরো 10 মিনিট আগে আর কি। আমরা অলরেডি 10 মিনিট বেশি এতে আছে, কিন্তু আমরা মোটামুটি এখন বিদায় নিব। আমরা অন্যদিন আবার সবার সাথে একসাথে আড্ডা করে আবার অনেক গল্প শুনবো আপনাদের কাছ থেকে। তো বিদায় বেলায় এসে আমি সবার কাছ থেকে সংক্ষেপে 1 মিনিট করে একটু শুনতে চাইবো বিদায়ের বেলাটা। আমরা বিদায় বেলায় একটু কথা বলে আমরা বিদায় নিবো আর কি। বাহার ভাইকে দিয়ে শুরু করি, তারপর মহাজ ভাই, বিপু ভাই, রাজন ভাই। আসলে অনেক বছর কেমিক্যালে ছিলাম, অনেকের সাথে দেখা হয় নাই আজকে অনেক বছর, আর আমি বাইরে আসতে আজকে 10-11 বছর হয়ে গেছে। তো যেটা বলতে চাই আসলে সবাইকে, আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সেফ থাকেন, আগে বাঁচেন, আচ্ছা, পরে সব হবে। ওকে, আমি ইন্টারাপ্ট করি বাহার ভাই, আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম। সেটা হচ্ছে, এখন তো যেহেতু করোনার একটা বিষয় আছে, আপনি যেখানে আছেন, মহাজ ভাই যেখানে আছেন, বিভু ভাই যেখানে আছেন, যার যার অবস্থান থেকে ওখানকার আপডেট বা আপনারা কি সেফ আছেন কিনা এই ব্যাপারটা নিয়ে একটু যদি আপডেট দিতেন। আমাদের এখানে তো মার্চের ফার্স্ট উইক থেকে খুব সিভিয়ার পর্যায়ে এটা হলো। এখন পর্যন্ত 32,000 পিপল ডেড। দ্য পিক টাইম ইজ গেটিং ডাউন না, আমাদের পিক টাইমটা কমে আসতেছে এখন। বাট যেটা হয়েছে এখানে আসলে, আমি ইউকে থাকি বা এই জন্য আমি বলবো এরকম না, ইউকে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট হিট ইন ইউরোপ। ইউকের এনএইচএস ফ্যাসিলিটি এত বেশি স্ট্রং, ন্যাশনাল হেলথ সার্ভিস এত বেশি স্ট্রং, এরপরও ইউকে হচ্ছে ওয়ার্স্ট হিট। 32,000 এখন পর্যন্ত ইউরোপের ফার্স্ট কান্ট্রি যেখানে মানুষ মারা গেছে। আমাদের এখানে সবকিছুই গভর্নমেন্ট করতেছে, যা করা দরকার সবকিছুই করতেছে, এরপরও ওরা কন্ট্রোল করতে পারে না, এবং এটা আসলে কন্ট্রোল করা যায় না। যত বেশি স্প্রেড হয়, যত বেশি ইনফেকশন বাড়ে, তত বেশি মানুষ মারা যায়। তো আমাদের দেশটা আসলে বাংলাদেশ একটা স্বল্প আয়ের দেশ। আমরা আসলে চেষ্টা করি আমাদের সীমিত সম্পদ, অনেক সমস্যা আছে। তো আমরা চেষ্টা করি, আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা আছেন বাসায় থাকার চেষ্টা করেন, অ্যাটলিস্ট স্প্রেড বন্ধ করেন, কারণ ভেন্টিলেটর বাংলাদেশে খুব বেশি নেই। দ্য ওয়ার্স্ট কেস হবে আপনার ভেন্টিলেটরে যেতে হবে, ভেন্টিলেটর থেকে 50% মানুষ ফেরত আসে না। তো আল্লাহ মাফ করুক, আপনারা সবাই আপনাদের ফ্যামিলি, পরিবার পরিজন নিয়ে দরকার হলে এক বেলা কম খেয়ে বেঁচে থাকেন, কারণ আপনার উপর আপনার ফ্যামিলি মেম্বার নির্ভর করে, আপনার উপর আপনার বাচ্চা চেয়ে থাকে। এক বেলা কম খেয়ে হলেও বাসায় থাকেন, বাঁচার চেষ্টা করেন। এই সমস্যা রাত যত লম্বায় হয়, এটা দিন আসেই, এই সমস্যা ওভার হবে, সময় আসলে আবার ঘুরে দাঁড়াতে পারবেন, কিন্তু বেঁচে না থাকলে আপনার পরিবার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হবে। তো বেটার বাসায় থাকেন, স্প্রেড বন্ধ করেন, ইনফেক্টেড হয়েন না, ভালো থাকেন সবাই। ওকে বাহার ভাই, ধন্যবাদ। মহাজ ভাই, আপনার কাছ থেকে শুনবো একটু বিদায়, একেবারে সংক্ষেপে আমরা একটু বিদায় নিব। আচ্ছা, আমি এই সংক্ষেপেই বলছি। তো প্রথমে আমাদের ব্যাচের কথা বলি। 96 ব্যাচে আমরা কিন্তু দুষ্ট ছিলাম, আবার পড়াশোনা অনেক ভালো ছিলাম। আমরা হচ্ছে চিটাগং ব্যাচের, চিটাগং চট্টগ্রাম বিভাগ নাকি বোর্ডের মধ্যে আমরাই ফার্স্ট ব্যাচ। চট্টগ্রাম বোর্ডের মধ্যে আমরাই প্রথম ছিলাম, আমরাই ফার্স্ট ব্যাচ, এবং আমাদের মধ্যে প্রায় 11 জন বা 12 জনের মতো স্টার পেয়েছিল বোধহয়। তো তখন ওই সমসাময়িক ব্যাচগুলোর মধ্যে 11 জন, 13 জন পাইছি আমরা স্টার, 13 জন পেয়েছিলাম স্টার। তো ওই সমসাময়িক ব্যাচগুলোর মধ্যে আমাদের ব্যাচটা বোধহয় সবচেয়ে ভালো রেজাল্ট করেছিল। আমরা ছিলামই টোটাল 17 জন মনে হয়, 26 জন নাকি 27 জন। তো এর আগে বোধহয় 93 ব্যাচের রেজাল্ট অনেক ভালো হয়েছে, যে নাসিম ভাই, নজরুল ভাই, ওনাদের ব্যাচটা। তো আমরা বোধহয় অনেক ভালো রেজাল্টও করেছি। তো সবকিছু করতাম, আমরা অলরাউন্ডারই ছিলাম। তো সিসিসি কে অবশ্যই মিস করি। আর কোভিড এর কথা যদি বলি, কোভিড-19 এটা কানাডাতে যেটা হয়েছে, সেটা গভর্নমেন্ট আর্লি লকডাউন করেছে। যখনই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে যখনই এটাকে বলেছে যে প্যান্ডেমিক, তখনই গভর্নমেন্ট সাথে সাথে লকডাউন, এভরিথিং, পুরো কান্ট্রি লকডাউন। ইউকে একটু লেট করেছে, যে কারণে ইউকেতে এটা স্প্রেড হয়েছে, কিন্তু কানাডাতে অতটা স্প্রেড হয়নি। তারপরও আমি যেখানে থাকি মন্ট্রিয়ালে, এখানে কিন্তু কানাডার মধ্যে সবচেয়ে বেশি, এই প্রদেশে হচ্ছে, আমার এই প্রভিন্সে হচ্ছে প্রায় 50%, কানাডার মধ্যে 50% হচ্ছে আমার কিবেকে,
এবং এর মধ্যে প্রায় 50-60% আমার এই সিটিতে মন্ট্রিয়ালে। সো তারপর আমরা ভালো আছি, সুস্থ আছি, বাসায় আছি, গভর্নমেন্ট যেটা বলছে সেটা করার চেষ্টা করছি, সেটা মানছি, আর বেরোচ্ছি না, বাসা থেকে কাজ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। মহাজ ভাই ধন্যবাদ। বিপু ভাই। হ্যাঁ, তো আমার এখানে অ্যাকচুয়ালি কোভিড এর অবস্থা হলো, এখানে খুব স্প্রেড হয়েছে অনেক বেশি, বাট আমি যেহেতু এখানে বড় বড় সিটি যেগুলো আছে, সিটি নট সিটি অ্যাকচুয়ালি স্টেট যেগুলো আছে ওগুলোতে এফেক্টেড সবচেয়ে বেশি। নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, কানেকটিকেট, তারপর আরো কিছু কিছু স্টেট আছে যেমন ক্যালিফোর্নিয়া, এই টাইপের কিছু বড় বড় যে সিটি গুলো আছে ওগুলোতে এফেক্টেড বেশি। আমি যেহেতু একটু ছোট স্টেট আছি, ছোট স্টেট বলবো না, মানে সিটি তোমার পপুলেশন কম, তো এখানে স্প্রেড একটু কম আর মৃত্যুর সংখ্যা অনেক কম। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি। তো সবাই ওটাই ভালো ভালো থাকবেন, বাসায় থাকার চেষ্টা করবেন। আর একটা জিনিস যেটা বলবো স্পেশালি, আমরা যেহেতু এখন সবাই যে কমিউনিকেশন, একজনের সাথে আরেকজন কমিউনিকেশন হচ্ছে ভার্চুয়ালি ফিজিক্যালি যেভাবেই হোক, বাট আমার কথা হলো সবার জন্য যে সবাই তার স্পেশালি মা বাবার সাথে যোগাযোগটা খুব বেশি রাখবেন। যারা দেশে আছেন তারা তো আছেনই, স্পেশালি যারা বিদেশ আছে তারা যেন প্রথমেই প্রায়োরিটি দেই এটলিস্ট মা বাবার সাথে কমিউনিকেট করার জন্য, এদের সাথে টাচে থাকার জন্য। এটাই হলো সবচেয়ে বড় কথা, ঠিক আছে? আর আমরা বাকি যারা আছে এদের সাথে তো অবশ্যই টাচে আছি, থাকবো, বাট স্পেশালি মা বাবাকে যেন অবশ্যই প্রায়োরিটি দিই, এদের সাথে টাচে থাকি, কথা বলি, এটাই। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ বিপু ভাই। রাজন ভাই। আচ্ছা, আমাদের এখানে এখন পর্যন্ত টেস্ট ইনফেক্টেড ওভার 5800 or সামথিং, আর মারা গেছে মনে হয় 264 সামথিং। বাট এখনো আমি বলবো যে এরা রিকভার করে আনছে, মোটামুটি রিকভারের পথে, বাট রিস্ক ফ্রি না এখন পর্যন্ত। কারণ এটা আমি এই ক্ষেত্রে বাংলাদেশের কথা বলবো এই কারণে যে এটা এমন একটা ভাইরাস, আসলে এখানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলো আর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা যেখানে সবাই আসলে এই সিচুয়েশনে কেউ আসলে ভালোভাবে কেউ ওয়েল প্রিপেয়ার্ড ছিল না। ইভেন আমরা যে খালি আমাদের দেশকে ব্লেম করবো যে আমাদের ডাক্তার নাই বা আমাদের মেডিকেল ফ্যাসিলিটি ভালো না, বা এটা এই যে বিপু জানে আমেরিকাতে কি অবস্থা, ইউকে তে কি অবস্থা, বা এখানকার কানাডাতে কি অবস্থা, সব সব জায়গায় কিন্তু, ইতালিতে বা ফ্রান্সে বা জার্মানিতে সব জায়গায় কিন্তু সেম সিচুয়েশন ফেস করছে। অনেক মানুষ মারা গেছে, হসপিটালের ব্যাকআপ ছিল না, নার্স ছিল না, ডাক্তার ছিল না, কোনো কিট ছিল না। তো বাংলাদেশে আসছে আপকামিং যে হোলি ফেস্টিভ্যাল, ঈদ আসতেছে, আমার মনে হয় না যে সবাই একসাথে গিয়ে শপিং করা যেটা নর্মালি মানুষ করে, বা ম্যাচ গ্যাদারিং, বা এই এক বছর ঈদে নতুন কাপড় চোপড় না পরলে যে নামাজ হবে না, বা ঈদ হবে না, বা ধর্ম হবে না, এগুলা আমার মনে হয় অ্যাভয়েড করা উচিত আর কি। যে ঈদ আসছে, আমার কিনতে হবে, আমার যাইতে হবে সবাই মিলে, আমার পাঞ্জাবি কিন্তু, আর পাঞ্জাবি একটা কেনার জন্য 10 দিন ধরে যাইতে হবে, 10 দিন পছন্দ করা, এগুলো অ্যাভয়েড করলে এবছর হয়তো বা ভালো হয়। কারণ এটা আপনি নিজেকে সেভ করা মানে পুরো দেশকে সেভ করতেছেন। এই যে একটা মানুষ ভুল করলো, যে ইতালি থেকে আসলো কয়েকটা মানুষ, এরা যে বুঝতেও পারে নাই বা বুঝেও কি এটা করছে কিনা, এই যে আজকে স্প্রেড হয়ে গেল জিনিসটা, এটা কিন্তু অনেক 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 বড় হিসেব দিতে হবে বাংলাদেশকে, তাই না? তো আমার মনে হয় প্রতিটা মানুষ যদি এভাবে কনসিয়াস হয়ে যায় বা অ্যাওয়ার হয় যে ডিস্টেন্স থাকা বা ডিস্টেন্স মেনটেন করা, আর আর যেটা ঈদে যেটা কোলাকুলি করা, আলিঙ্গন করা, এটাও একটু অ্যাভয়েড করতে হবে হয়তোবা এবার। এই তো, সবাইকে ধন্যবাদ। আর সবাইকে মিস করি, সব টিচারদেরকে এখন পর্যন্ত কিভাবে আসলে টিচারদেরকে বলতে পারবো না কখনোই না। খালেক স্যার মারা গেল, হুজুর মারা গেলেন, তারপরে আর কে মারা গেলেন, আসলে আমাদের লাইফে। রেজিনাফার সাথে আমার ওই দিনও কথা হয়েছে, বাবা আমাকে পরশুদিন ফোন দিয়েছিল, বাট আমি বাইরে ছিলাম, এর মধ্যে হয়তো কথা ওনার সাথে একমাত্র আমার টিচার মধ্যে যোগাযোগ হইলো ফার্স্ট টাইম। যাই হোক, সবাইকে অনেক শুভেচ্ছা, সবাইকে ধন্যবাদ। আর তোমাকে স্পেশালি ধন্যবাদ যে এই ধরনের একটা, এটা এটা অনেক অনেক, এটা আসলে বলে শেষ করা যাবে। হয়তো আমরা আবারও আসতে চাচ্ছি আমাদের 96 ব্যাচ ওভারঅল। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ জনি, থ্যাংক ইউ এভরিবডি, বাই বাই। ওকে, থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ। আপনারা এই ব্যস্ততার মধ্যেও মানে সবাই হয়তো বাসায় বসে কাজ করছে, তারপরে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য, টাইম দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি, সুস্থ থাকি, আর আমরাও দোয়া করবো আপনারা যাতে নিরাপদে থাকেন। তো আজকের মতো আমরা বিদায় নিব আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
আমরা আজকে গল্প করছিলাম আমাদের 96 এর 5 জন বড় ভাইয়ের সাথে। আমার ইমাম ভাই শেষ পর্যন্ত কানেকশন হতে পারেনি বলে ওনার সাথে আমরা বিদায়টা নিতে পারিনি। আশা করি অন্য এক সময় আমরা কথা বলবো। আর ওনারা একজন লন্ডন থেকে জয়েন করেছিলেন, ফিনল্যান্ড থেকে জয়েন করেছেন, কানাডা থেকে জয়েন করেছিলেন, ইউএসএ থেকে জয়েন করেছেন, বাহরাইন থেকে জয়েন করেছিলেন। তো 5 দেশ থেকে 5 বড় ভাইয়ের সাথে আজকে কথা বলেছি সিসিসিয়ান। আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামীকাল আবার দেখা হবে, সবার সাথে কথা হবে। সিসিসিয়ানরা যেখানে থাকুক, ভালো থাকুক, দেশ বিদেশ সব জায়গায়। আশা করি আমাদের সব সিসিসিয়ান ভালো থাকবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে সবাই সুস্থ থাকে। আগামীকাল সবার সাথে দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।